পূর্ব প্রস্তুতি। এবার ব্র্যাকেটে থাকবে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। নাও টাইটেল দিয়ে তোমাদের যদি লিখতে খুব অভ্যস্ত, টাইটেল দিয়ে চুপ করে বসে থাকো, তাহলে তাপগতিবিদ্যার পূর্ব উপস্থিতি পড়বো এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে তাপগতিবিদ্যার পূর্ব উপস্থিতি আমরা পড়ে নিব। গ্যাস বিভিন্ন কন্ডিশনে দুই রকম আচরণ করে। তাহলে গ্যাস দুটি কন্ডিশনে দুই রকম আচরণ করে। কন্ডিশন দুটো, তাহলে আমরা দেখছি আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাস। তাহলে আইডিয়াল গ্যাস নিয়ে আমার এই তাপগতিবিদ্যায় আলোচনা আছে। কোন গ্যাস নিয়ে আলোচনা আছে তাপগতিবিদ্যায়? আদর্শ গ্যাস নিয়ে। আদর্শ গ্যাস কোত্থেকে আসলো, কি সমস্যা, কি রকম, তাহলে এটাই আমরা আলোচনা করব। গ্যাস, এই গ্যাসটা চেনো নাকি? চেনো তো স্যার, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। এই গ্যাস, এই গ্যাসগুলো, অক্সিজেন গ্যাসগুলো কখনো বি আদর্শ গ্যাস, কখনো বি বাস্তব গ্যাস। এই নাইট্রোজেন গ্যাসই কখনো বি আদর্শ গ্যাস, কখনো বি বাস্তব গ্যাস। দুটি কন্ডিশনের উপর। নাম্বার ওয়ান, এই গ্যাস যদি তোমার আলোচনা করি, এইটা এই গ্যাস, আমি না বলা পর্যন্ত কিন্তু লেখা যাবে না, তাহলে এই যে গ্যাস দেখতেছো, এই গ্যাস হলো দুই রকম। একটা হচ্ছে আদর্শ গ্যাস, এ পাশে লিখবো আদর্শ গ্যাস, আর ওই পাশে লিখবো আমি বাস্তব গ্যাস। এ পাশে লিখবো আমি বাস্তব গ্যাস, এ পাশে। ওকে, দেখো একটু, আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস, আর এই পাশে থাকবে আমার বাস্তব গ্যাস। তার মানে এই অক্সিজেন গ্যাস কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। নাইট্রোজেন গ্যাস দুই ভাগে। হিলিয়াম, নিয়ন, আর্গন কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। তাহলে এটা হচ্ছে বাস্তব গ্যাস। বাস্তবে যে গ্যাসগুলো একটা কন্ডিশনে থাকবে বাস্তব গ্যাস, একটু বোঝার চেষ্টা করো। একটা কন্ডিশনে থাকবে বাস্তব গ্যাস, আমরা একটু ছোট করে নেই। ওকে, ওকে, ছোট করে নিলাম। কি কন্ডিশন সেটা? লো প্রেসার অ্যান্ড হাই টেম্পারেচার। এই কন্ডিশনে যদি গ্যাস থাকে, তাহলে ওই গ্যাসের নাম হবে আদর্শ গ্যাস। যদি হাই প্রেসার, লো টেম্পারেচার, এলটি, এই কন্ডিশনে যদি কোনো গ্যাস থাকে, তাহলে ওই গ্যাসের নাম হবে বাস্তব গ্যাস। তার মানে এটা আমারই কোনো কিছু না। বাস্তব গ্যাস এটা দেখতে পাওয়া যায় না তা না, আদর্শ গ্যাস দেখতে পাওয়া যায় না তা না, ওই অক্সিজেনই। কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি, গ্যাস লাইট দেখতো তোমরা সবাই, গ্যাস লাইট দেখছো? গ্যাস লাইটের ভিতরে যে গ্যাসগুলো থাকে, সে লিকুইড ফর্মে থাকে, ওই গ্যাসগুলোর নাম হচ্ছে বাস্তব গ্যাস। কম্প্রেস অবস্থায় থাকে, হাই প্রেসার দিয়ে ওইখানে গ্যাস রাখা হয়, প্রচুর চাপ দিয়ে। এই যে গ্যাসে, যে আমরা যে এলপিজি গ্যাস যে কারে ভরাই, ওই গ্যাস তো লিকুইড ফর্মেটে থাকে। যদি গ্যাস লিকুইড ফর্মেটে থাকে, ওই গ্যাস কি ওখানে হাওয়ায় ঘোরে না, লিকুইড ফর্মেটে থাকে, হাই প্রেসার দিয়ে রাখা হয়। তাহলে হাই প্রেসারে যদি গ্যাস থাকে, সেখানে নর্মাল তাপমাত্রায় তো বা পরিবেশের তাপমাত্রায় থাকে, 25 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস নর্মাল তাপমাত্রা, এমন না 300 ডিগ্রি 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তা তো না। তাহলে হাই প্রেসার দিয়ে রাখা হয়। তাহলে ওই গ্যাসটা আসলে মূলত কি গ্যাস? বাস্তব গ্যাস। এবার যদি ওই গ্যাস লাইটের মধ্যে থাকা গ্যাস, মানে যেটাতে লাইটার যেটাকে বলে, এটা যদি আমি বার করে দিই এখানে শীত করে, তাহলে এখানে যদি শীত করে বার করে দিই এখান থেকে, তাহলে দেখা যাচ্ছে ওটা পরিবেশের মধ্যে চলে আসলো, চাপ কমে গেল। তাহলে ওই যে শীত করে বার হওয়া গ্যাসের যেহেতু চাপ কম, তাহলে ওটা লো প্রেশার আছে, ওটা হচ্ছে আদর্শ গ্যাস। তাহলে হাই প্রেশারে গ্যাস থাকলে বাস্তব গ্যাস, লো প্রেশারে গ্যাস থাকলে আদর্শ গ্যাস। আর একটু কথা আছে, সেই কথা কি, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস একই, তবে দুটি কন্ডিশন ভিন্ন। তো আমি তোমার সাথে একটু এটাকে একটু ইলাবোরেট করার চেষ্টা করি, দেখি কি করা যায়। শোনো, একটু আমার সাথে ইমাজিন করবা। ইমাজিন যেটা করবা সেটা হচ্ছে যে, ধরো এখানে আমি প্রচুর চাপ দিলাম, গ্যাসকে চাপ দিয়ে একটা কাছে নিয়ে আসলাম, কি হতে পারে ইমাজিন করো আমার সাথে সাথে। স্যার, গ্যাসের যে
কম্পন আছে, ভাইব্রেশন আছে, গতিশক্তি আছে, ওই গতিশক্তিটা নিয়ে যাচ্ছি, গতিশক্তিটা স্যার কমে যাবে। এই গতিশক্তি আরো কমাতে চাই, তখন এখানকার থেকে তাপমাত্রাটা বের করে নেব। কি বের করে নেব? তাপমাত্রা। তাহলে এখান থেকে যদি তাপমাত্রা বের করে নেই, এখান থেকে তাপমাত্রা বের করে নিলাম, আবার চাপ দিলাম, তাহলে তাপমাত্রা কম, আবার চাপ বেশি দিলাম, তাহলে এমনিতেই চাপ দিলে গ্যাসের ভাইব্রেশন কমে যেত। এদিকে আরো কমানোর জন্য এখানে থেকে আমি কি করলাম? তাপমাত্রা কমাই নিলাম, তাহলে ভাইব্রেশন কমে গেল। তখন কি করবে? তখন একটা অণু আরেকটা অণুকে আকর্ষণ করার সুযোগ পাবে। তাহলে একটা অণু আরেকটা অণুকে আকর্ষণ করলে কি হবে? একটা অণু আরেকটা অণুকে আকর্ষণ করলে ধীরে ধীরে কাছে চলে আসবে, এদের অ্যাট্রাকশনের ফলে গ্যাস হয়ে যাবে লিকুইড। কখন লিকুইড হলো খেয়াল করে দেখছো? মানে চাপ বেশি দেওয়া এবং তাপমাত্রা কমে নিলে একটা গ্যাস অণু আরেকটা গ্যাসের অণুকে আকর্ষণ করবে, যার ফলে একটা গ্যাসের অণু আরেকটা গ্যাসের অণু আকর্ষণ করলে গ্যাস থেকে হয়ে যাবে লিকুইড। ওটাকে বলবো বাস্তব গ্যাস। এই সেই কন্ডিশন, হাই প্রেসার লো টেম্পারেচার। আর যদি আমি এখানে গ্যাস ইঙ্গে করতেছে করতেছে, আমি আরো স্পেস বাড়িয়ে দিলাম, হয়তো ইঙ্কে করবে। এবারে ইঙ্কে আরো বেশি করার জন্য আমি চাই ইঙ্কে খালি হয়, এটি ইঙ্কে করতেছিল, আমি আয়তন বাড়িয়ে দিছি। গ্যাস এইটুকু আয়তনের মধ্যে এরম এরম করতেছিল, আমি আয়তন আরো বাড়িয়ে দিছি, তাহলে ইঙ্কে করছে, করতে থাক। আমি ইঙ্কে চাই না, আমি ইঙ্কে চাই যাতে ওরা একে অপরকে না চেনে। তাহলে তাপমাত্রা বাড়িয়ে দেবো, যখন এখানে তাপমাত্রা বাড়িয়ে দেবো তো করবি। অক্সিজেন অণু আর অক্সিজেন অণু চিনবি না, কিসের আকর্ষণ? চিনবেই না। তখন কি হবে? লো প্রেশার, যেহেতু আয়তন বাড়িয়ে দিছি, প্রেশার কম, আর ভাইব্রেশন বাড়ানোর জন্য এখানকার তাপমাত্রা বাড়িয়ে দিছি, তাহলে আরো জোরে করতেছে, একটা অণু আরেকটা অণুকে চিনতেছে না, এখানে অনুসবের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। তাহলে ওই গ্যাস তখন আচরণ করবে কি গ্যাসের মতো? আদর্শ গ্যাস। বিষয়টা কি ক্লিয়ার? তোমাকে আমি বুঝতে পারছি? এই হচ্ছে কাহিনী। এবার এই আদর্শ গ্যাসে ক্রাইটেরিয়া আছে। নাম্বার 1 ক্রাইটেরিয়া তোমার শুনলাই, কি ক্রাইটেরিয়া? সে হচ্ছে আদর্শ গ্যাসের অণুসমূহ একে অপরকে আকর্ষণ করে না, কারণ এই কন্ডিশন পরে গ্যাস থাকলে সেই গ্যাস একে অপরকে আকর্ষণ করবে না, এই কন্ডিশনে থাকলে কিন্তু একে অপরকে আকর্ষণ করবে। তাহলে ওই আকর্ষণ করলে সেটা কি গ্যাস? বাস্তব গ্যাস। দ্বিতীয় কন্ডিশন কি? ধরে নেওয়া হয় এর তুলনায় অরণু, এর তুলনায় অরণুটা একটু বড়, তার মানে আদর্শ গ্যাসের অণুগুলো কি? ছোট, ক্ষুদ্র, গোলাকার, এদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, অর্থাৎ আদর্শ গ্যাস অণুসমূহ পাত্রিকায় যে বেগে যায় আঘাত করবে ওই বেগে ফিরে আসবে, বেগের কোনো লস হবে না। তার মানে কি সংঘর্ষ হচ্ছে? স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে। একটা অনুষ্ঠিত আর একটা অণু, ধরে একটা অণু করতে আর একটা বাড়ি দিয়ে ও যে বেগে বাড়ি দিয়েছে সে বেগে চলে আসবে, এখানে ভরবেগ সংরক্ষণশীল থাকবে, মানে এখানে গতিশক্তির কোনো মানে ইয়া হবে না। বিষয়টা বুঝতে পারছি? তার মানে যে বেগে যাচ্ছে সে বেগে আসতেছে, আমার ভর তো আগেরটাই সেরে আছে, তার মানে গতিশক্তি কোনো লস হচ্ছে না, গতিশক্তি যে কমে যাওয়া হ্যান দেন অন্য কিছু ট্রান্সফার হয় সেটা হচ্ছে না। এটা আমি তোমাকে বললাম। আরও কিছু অ্যাজাম্পশন করে না হয় কি? এটা কোন কন্ডিশনে পাওয়া যায়? ধরো এটুকু গ্যাস, এটুকু গ্যাস আমি যদি এই আয়তনের মধ্যে রেখে দিই, এটুকু গ্যাস আমি যদি একটু এই আয়তনের মধ্যে রেখে দিই, এটুকু গ্যাস মানে ধরো অ্যাভোগাড্রো সংখ্যক অণু, এটুকু গ্যাস, তা আমি এর মধ্যে যদি অল্পেনা পাত্রের মধ্যে রেখে দিই, আমি তো গ্যাস কিনছে এরকম করে লিকুইড ফর্ম করছে, দেখো এইটুকু লিকুইড ফর্ম করছে, এইটুকু। আমি বলবো গ্যাসের পাত্রের আয়তন হচ্ছে পুরোটা, জানো তো? আর আমি বলবো গ্যাসের আয়তন হচ্ছে এটা, আর গ্যাসের আয়তন নয় হচ্ছে ওই যে ওইটা। কিন্তু এই গ্যাসকে আমি কি করবো? এর থেকে নিয়ে এটি ছাড়ে দেবো। যখন এখানে ছাড়ে দেবো তখন এই পুরো রুমের মধ্যে এই গ্যাসগুলো ছোটাছুটি করবে, এবং পুরো রুমের মধ্যে যখন চলে যাবে, এখানে যখন ছিল তখন বাস্তব, পুরো রুমের মধ্যে চলে গেলে আদর্শ। এবার ওই গ্যাসগুলো ধরো, একটা পর একটা ধরো, কোটি কোটি গ্যাস ধরে আনো, ধরে আনতে আনতে তুমি দেখলে একটুকু হলো। ওই একটুকু কি এই রুমের আয়তনের তুলনায় একটুকুর আয়তন অত্যন্ত নগণ্য না? হ্যাঁ, তাই আদর্শ গ্যাস এর ক্ষেত্রে বলা হয় আদর্শ গ্যাসের আয়তন পাত্রের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য, প্রায় জিরো। কারণ কত বড় পাত্র দেখো, পুরো রুম হলে পাত্র আমার, আর গ্যাসের আয়তন হচ্ছে একটুকু, তাহলে কুটি একটুকু, কুটি পুরা রুম, তাহলে নগণ্য হয়ে গেল না? কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু না, বাস্তব ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে কিন্তু পাত্রের আয়তন আলাদা, গ্যাসের আয়তন আলাদা, এবং নগণ্য তুমি বলতে পারছো না। কেন? একটুকু আয়তন প্রায় তো অর্ধেকের বেশি, পাত্রের আয়তনের থেকে অর্ধেকের বেশি, এটা কি নগণ্য হলো নাকি? না। তো এই কন্ডিশনগুলো আমাকে কি করতে হয়? ফিল আপ করতে হয়। প্রথমে আমরা কি করে নেব? প্রথমে আমরা এক কাজ করবো, হ্যাঁ, প্রথমে আমরা এক কাজ করবো। কি কাজ করবেন? সে হচ্ছে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলো তোমাকে লিখে দেবো। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, গ্যাসের মানে গ্যাস অণুর বৈশিষ্ট্য, তাহলে আদর্শ গ্যাস অণুর বৈশিষ্ট্য
এটা কিসের বৈশিষ্ট্য বাবা? অণুর বৈশিষ্ট্য। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কি? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ গ্যাস অণুসমূহ। আদর্শ গ্যাস অণুসমূহ অণুসমূহ একে অপরকে আকর্ষণ করে না। আকর্ষণ বা বিকর্ষণ করে না। আকর্ষণ বা বিকর্ষণ করে না। এই তোমাকে যখন তাপগতিবিদ্যা অধ্যায় ডিপে পড়াতে যাব, এই আকর্ষণ বিকর্ষণ করে না বলে কিন্তু এই আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে এই আকর্ষণ বা বিকর্ষণ নাই বিদায় আমার বলা থাকবে আদর্শ গ্যাসের মধ্যে কোনো বিভব শক্তি নাই আকর্ষণ বিকর্ষণ জনিত কারণে। গতি শক্তিটাই হবে মোট শক্তি। এলে পরে তাপগতিবিদ্যাতে আমরা পড়বো। তাহলে তাপগতিবিদ্যা এই কথা আমি যে বলবো যে আদর্শ গ্যাসের অণুসমূহ একে অপরকে আকর্ষণ করে না, তখন এই টপিকটা চলে আসবে। তাহলে একে অপরকে আকর্ষণ বিকর্ষণ করে না। মনে রাখবা, পটেনশিয়াল এনার্জি পাইতে হলে যে কোনো দুটো বস্তু একে অপরকে কী করতে হবে? আকর্ষণ করতে হবে। আমার সাথে পৃথিবীর পটেনশিয়াল এনার্জি আছে, কারণ আমার সাথে পৃথিবীর আকর্ষণ আছে। একটা চার্জের সাথে আরেকটা চার্জের আকর্ষণ বিকর্ষণ আছে। এই জন্য বলা হয় তড়িৎ, ওই যে পটেনশিয়াল মানে বিভব আর কি, তড়িৎ বিভব নয় বিভব আছে, মহাকর্ষ বিভব আছে। ওই জায়গাগুলোতে দেখবা আকর্ষণ বিকর্ষণ কাজ করে। কিন্তু এখানে গ্যাস অণুসমূহের মধ্যে যেহেতু কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, তার এর মধ্যে কোনো বিভব শক্তিও নাই। তাহলে আকর্ষণ বিকর্ষণ হয় একে অপরে আকর্ষণ বিকর্ষণ করে না। এটা একটা গেল। 2 নম্বর কথা এদের অণু অত্যন্ত ক্ষুদ্র। এটা খুব বেশি ইসেনশিয়াল না, দুটো কথা আমার মাত্র এখানে ইসেনশিয়াল। অত্যন্ত ক্ষুদ্র, গোলাকার, সাইজ ছোট, এর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ইত্যাদি ইত্যাদি লেখা যায়, আরও অনেক কিছু লেখা যায়। তো এগুলো বই থেকে কেমিস্ট্রিতে পড়ে নিও। আমি দুটি গুরুত্বপূর্ণ কথা বলছি। আদর্শ গ্যাস অণুর আয়তন, মানে আদর্শ গ্যাসের আয়তন। আদর্শ গ্যাস অণুর আদর্শ গ্যাস অণুর আয়তন পাত্রের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। আর এই কারণে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয় কি? পাত্রের আয়তনই, যেহেতু এটা নগণ্য, পাত্রের আয়তনই গ্যাসের আয়তন, অত্যন্ত নগণ্য। এটা তাই আদর্শ গ্যাস অণুর আয়তন বলতে পাত্রের আয়তন বোঝায়। আদর্শ গ্যাস, আমি দ্রুত টেনে চলে যাব, গ্যাস অণুর আয়তন বলতে পাত্রের আয়তন বুঝায়। আরেকটা কথা তাহলে করে গেল 1 2 3 3টা। আরেকটা কথা, সেই কথাটা আমরা এই পাশে লিখে দিচ্ছি, সেই কথাটা এ পাশে লিখে দিচ্ছি। গুরুত্বপূর্ণ কথা, আদর্শ গ্যাস বয়েল, আদর্শ গ্যাস বয়েল কমা চার্লস কমা বা কমা না দিয়ে ও দেই, যেহেতু আর কোনো ইনক্লুড করছে আছে, ও অ্যাভোগ্রেডর সূত্র বানান বলে মাফ করে দিও, মেনে চলে। দ্রুত তুলে নিবা। তাড়াতাড়ি লিখো। একে অপরকে একে অপরকে আকর্ষণ বিকর্ষণ করে না। দ্রুত তুলে নিও। একে অপরকে আকর্ষণ বিকর্ষণ করে না, এটা হচ্ছে আমার। তাহলে আদর্শ গ্যাস অণুর সময় একে অপরকে আকর্ষণ করে না, এদের অণু অত্যন্ত ক্ষুদ্র, এদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। তুমি লিখতে পারো, কিন্তু আমার দুটি কথা, প্রথম ডাল এই যে 2 3টা কথা আমার গুরুত্বপূর্ণ। আদর্শ গ্যাসের অণুর আয়তন পাত্রের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য, তাই আদর্শ গ্যাস
অণুর আয়তন বলতে পাত্রের আয়তন বোঝায়। আদর্শ গ্যাস বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে। বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাস সমূহ কিন্তু মেনে চলে না। আর এটা নিয়ে আমি তোমাকে ডিটেলস পড়াবো। তাহলে বয়েলের সূত্র প্রথমে আমরা লিখবো। বয়েলের সূত্র, বয়েলের সূত্র কি ছিল? এখন না আগে লয়, আগে দেখো বয়েলের সূত্র কি ছিল। বয়েলের সূত্র ছিল পি ব্যস্তানুপাতিক 1/v। এটা আয়তন কমালে চাপ বাড়ে, আয়তন বাড়ালে চাপ কমে, এটা ছিল। এবার যদি এক কাজ করো, এই ভিটারে ধরে নিচে নামাও, এই পিটারে যদি ওপরে দাও তাহলে বিষয়টা কেমন লাগবে? এই পিটারে যদি ওপর নিচে দাও, এই পিটারে নিচে, আরে বাবা পি, এই পিটারে ধরে নিচে দাও, নিচে দিয়ে তুমি এক কাজ করো, ভিটারে ওপরে দাও, এই ভিটারে ধরে ওপরে দাও, তাহলে এটা হচ্ছে ভি, তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি। তাহলে এটা লিখতে পারি। এটা কোন কন্ডিশনে লিখবো বাবা? স্থির তাপমাত্রায় এবং নির্দিষ্ট পরিমাণ গ্যাসের, আমি এটা বলে দিই বয়েলের সূত্র কি একবার বলে দিই। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। আয়তন বাড়লে চাপ কমবে, আয়তন কমলে চাপ বাড়বে, তবে কন্ডিশন একটাই থাকতে হবে, তাপমাত্রাটা স্থির এবং নির্দিষ্ট পরিমাণ গ্যাস। গ্যাস যদি ফরফর করে বেড়ে যায় আর তুমি যদি পরীক্ষা নিরীক্ষা করো তাহলে কিন্তু চলবি না। তার মানে এই সময় কি থাকবে? স্থির। এই সময় এন, এটাতে বুঝাচ্ছে গ্যাসের ভর, মোল সংখ্যা, এবং টি স্থির। এই কন্ডিশনে আমি এটা লিখতে পারি। এইটা চার্লসের সূত্র কি বাবা? চার্লসের সূত্র, চার্লসের সূত্র, চার্লসের সূত্র, চার্লসের সূত্রটা কি? চার্লসের সূত্র লিখবো ভি সমানুপাতিক টি। তাপমাত্রা বাড়ালে গ্যাসের অনুসময়ের গতিশক্তি বাড়ে, আয়তন বেড়ে যায়। তাপমাত্রা কমালে গ্যাসের অনুসময়ের গতিশক্তি কমে, আয়তন কমে যায়। তার মানে তবে একটা কন্ডিশন আছে, কিন্তু কন্ডিশনটা হচ্ছে এই সময় এন এবং পি কি থাকতে হবে? স্থির। বাচ্চারা এখানে কি করে, এটা কোনটা স্থির রাখে তার হুঁশ নাই। এখানে আমরা মনে রাখবো চার্লস তো চাপ স্থির, বয়েল ওই যে বয়েল করা, তো বয়েল তো তাপমাত্রা স্থির, তো বয়েলের সূত্রে কি স্থির? তাপমাত্রা। চাল তো চাপ, আর এই দূরে নিয়ে ঝামেলা হয়ে যায় কোনটা স্থির। এবার আমাদের হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। এটা কি ছিল বাবা? অ্যাভোগাড্রো সূত্র ভি সমানুপাতিক এন। তবে এই সময় কি স্থির থাকবে? টি এবং পি স্থির থাকবে। টি এবং পি যদি স্থির থাকে তাহলে আমি কি বলতে পারবো? ভি প্রপোর্শনাল এন, অর্থাৎ মূল সংখ্যা বাড়লে আয়তন বাড়বে। তুমি এটা ফুটবলের মতো আলোচনা করতে পারো। ফুটবলের মধ্যে যখন বাতাস কম থাকে তাহলে ফুটবলের আয়তন কম থাকে, যখন পাম্প দিয়ে যখন বাতাস দিয়ে দেওয়া হয় অর্থাৎ অনুসংখ্যা বেড়ে দেওয়া হয় তখন ফুটবলের আয়তন বাড়ে। বিষয়টা হচ্ছে এমন। ওকে, তাহলে এই তিনটাকে যদি আমি যোগ করা না, অনেকে মনে করে যোগ করতেছি, যদি তুলনা করি, কম্বাইন করি, তুলনা করি এই তিনটা সমীকরণকে, তাহলে তুলনা করলে আমি কি পাই? তিনটে এবং সামনে ভি আছে, তাহলে ভি একবার লিখলাম, সমানুপাতিক আছে একবার লিখলাম, পি আছে নিচে, আর এন আছে ওপরে, টিও আছে ওপরে। ভাই নিচে মনে 1 আছে না, তাহলে একের ওপরে কি আছে? এন। নিচে মনে টি 1 আছে না, তাহলে একের ওপরে কি আছে? টি। তাহলে এন টি এগুলো ওপরে। এবার এই দুইকে যদি ক্রস গুণন করো তাহলে পি ভি সমানুপাতিক এন টি, এটা লিখতে পারি। পি ভি সমানুপাতিক এন টি, এটা লিখতে পারি, এটা লিখতে পারি। এবার একটু খেয়াল করো, এবার যদি পি ভি সমান সমান কেটি, মানে সমানুপাতিক ধ্রুবক উঠাই দিলাম, সমান দিলাম এন টি, এটা লিখতে পারি। কে এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। যেহেতু আমরা গ্যাস নিয়ে স্টাডি করতেছি তাহলে এই কেটাকে আমি গ্যাস ধ্রুবক দিয়ে রিপ্লেস করব। তাহলে পিভি সমান সমান আর এন টি, অর্থাৎ এন আর টি। আর কি? হোয়াট ইজ আর? হোয়াট ইজ পি? গ্যাসের চাপ। হোয়াট ইজ ভি? গ্যাসের আয়তন। এন গ্যাসের মোল সংখ্যা, আর মোলার গ্যাস ধ্রুবক। বলো তো বাবা দেখি কেউ একজন মোলার বলা হয় কেন? কি এক মোল পরিমাণ আছে? ওমা, এক মোল পরিমাণ আছে? কে? বুঝলাম না, এটা যে কোনো কিছুর জন্য প্রযোজ্য না? 2 মোল, 4 মোল, 5 মোল, এই সূত্রটা কয় মোলের জন্য প্রযোজ্য? এন মোলের জন্য। তাহলে এটা মোলার গ্যাস বলা হয় কেন? ওই মোল আছে সেজন্য। কি জন্য বলার চেষ্টা করতেছে? অবশ্য মিশে উদয়, মানে কাজে মানে জাগাত যাচ্ছে না। এটা বলবো নাকি? বলে দিই।
বলবো নাকি? বলে কি পিভি ইকুয়াল এনআরটি, এই আর খেয়াল করতে হবে, এটাকে একটু এদিকে সরে নেই। আচ্ছা ইন্ট্রো ক্লাস তো খুব বেশি ডিপে যাবো না, কিন্তু দেখো পিভি ইকুয়াল এনআরটি, আর সমান আমি কি লিখতে পারি স্যার? আর সমান আমি লিখতে পাবো, আর সমান লিখবো পিভি ডিভাইডেড বাই এনটি। এনটা কোথায় আছে? নিচে, মানে 1 মোলের জন্য হচ্ছে, এটাই বলার চেষ্টা করতেছিলাম, তাই না? এই জন্য বলতে মোলার না। পিভি এটা মানে কৃত কাজ, পিভি মানে কৃত কাজ। আমরা এই অধ্যায় কিন্তু হট টপিক সেটা, যে পিভি মানে কৃত কাজ, সেই অধ্যায় তোমাকে দেখাবো। এমনি থোড়া 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 পি এবং ভি গুণফল হচ্ছে কৃত কাজ। তাহলে আমি লিখতেই পারি ডাব্লিউ সমান পিভি। না মানি না, আমি তো জানি, এটা জানি না তো। তুমি কি জানো পিভি মানে? ডাব্লিউ মানে বল ইন্টু সরণ। তাহলে পিভি বললে হবে আপনার না, দেখো আমি প্রমাণ করছি। পি মানে হলো এফ ভাগ এ প্রেসার, এফ ভাগ এ ক্ষেত্রে উপযুক্ত বল, তার লম্বভাবে বল আর কি। আর ভি এটা মানে কি বাবা? এ ইন্টু এল। প্রস্থের ক্ষেত্রফলের সাথে আমি উচ্চতা এইচ লিখতে পারো, এখানে এল লিখতে পারো, যাও লেখো লেখো। এ কাটে গেল, কি থাকলো? এফ এল, এই যে বল ইন্টু সরণ। তার মানে আমি কি লিখবো বলো দেখি? বল ইন্টু সরণ, এর মানে কি বাবা? ডাব্লিউ। আমি কি লিখবো? আমি লিখবো কৃত কাজ, কৃত কাজ, নিচে কি লিখবো? মোল, সেই সাথে কি লিখবো? তাপমাত্রা, তাপমাত্রা। তাহলে দেখো 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিনের তাপমাত্রার ব্যবধান একই। 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যে কথা, 1 কেলভিন বাড়ানো একই কথা। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে যে পরিমাণ কাজ হয় তাকে হয় মোলার গ্যাস দ্রবক। ওই যে 1 মোল বলছি, ওই জন্য মোলার বলা হয়। এবার একটু খেয়াল করো, একটু খেয়াল করবা। ইন্ট্রো ক্লাস, ইন্ট্রো ক্লাস খুব বেশি হাইফাই না, ইন্ট্রো ক্লাস। খেয়াল করবা, এটা আমার আয়তন, এর মধ্যে গ্যাস আছে, সিলিন্ডার শেপের ইয়ে আর কি ধরে নাও, এর মধ্যে গ্যাস আছে। তো এখানে আছে একখান পিস্টন, এটা হচ্ছে আমার পিস্টন, এটা পিস্টন। এই যে এর মধ্যে গ্যাস আছে, এর মধ্যে গ্যাস আছে। তো আমি এই গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালাম। এর মধ্যে গ্যাস আছে কয় মোল? 1 মোল। যদি 2 মোল থাকে স্যার কনভার্ট করে নেবো। তো আপাতত ধরে নিচ্ছি কয় মোল? 1 মোল। আর এর তাপমাত্রা আপাতত আছে 30 কেলভিন। তো আমি 30 থেকে 31 করে ফেলবো, তাপ দিয়ে তাপমাত্রা বাড়িয়ে নেবো। তখন আমি দেখবো পিস্টন খুটুস করে এটি চলে গেছে। এখানে পিস্টনের উপর বল পড়ছে এফ, পিস্টনের উপর বল পড়ছে এফ। আর সে বলতে কোথায়? এখান থেকে কোথায় চলে গেছে? এখানে চলে গেছে পিস্টন। এটাই কিন্তু সেই এল। আর এডে এর থেকে যেটি গেল আয়তনে যতটুকু পরিবর্তন হলো সেটা কিন্তু এই ভি। তাই অনেক বই এটা কি লেখা থাকবি? ভি জায়গাতে এটা কি সরে নাও। আহা, অনেক বই কি লেখা থাকবি? ভি জায়গাতে সরে নাও। এই ভি জায়গাতে অনেক বই লেখা থাকবে, অনেক বই না, লিখতে হবে সেটা ডেল ভি। পরে এগুলো আলোচনা করবো, কিন্তু তোমাকে একটু বিশ্বস্ততা দেওয়ার চেষ্টা করলাম যে দেখো পি আর গুণ ভির গুণফল কি, যেটা পি আর ভির গুণফল এটা হচ্ছে আমাদের, এই পি আর ভির গুণফল এটা হচ্ছে আমাদের কৃত কাজ। সেক্ষেত্রে তাপ দিলে কি হবে? পিস্টন উপরে উঠবে, তাই তো? গ্যাস দ্বারা কাজ হবে। কে কাজ করলো? গ্যাস। এবার যদি আমি করি, অর্থাৎ এখান থেকে তাপমাত্রা যদি 1 কেলভিন কমায় নেই, তাহলে পিস্টন নিচের দিকে নামবে। তাহলে কৃত কাজ, হ্যাঁ একটা কৃত কাজ ধনাত্মক, এত কৃত কাজ ঋণাত্মক, গেলে পরে পড়বো বাবা। এটা তো কেটে হট টপিক্স তাপগতিবিদ্যার, এলে পরে পড়বো। তুমি খালি তোমার মূল থিম কি এখানে কেন নিয়ে যাচ্ছি এই পাশে? শুধুমাত্র এর বলার জন্য যে পি আর ভির গুণফল হচ্ছে কৃত কাজ। এটুকু বুঝলে না, বাদ বাকি বললে তো আমার দায়িত্ব। তাহলে বলো এটা কি হলো? যদি বলে আর এর তাৎপর্য কি আসে কোশ্চেনটা 2 মার্কের জন্য, তাহলে বলতে হবে 1 মোল, মোল কোথায় আছে? নিচে। তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি বা হ্রাস করলে যে পরিমাণ কাজ হয়, বৃদ্ধি করতে পারো, হ্রাসও করতে পারো। তাহলে 1 কেলভিন কি বললাম? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন, সরি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে যে পরিমাণ কাজ হয় তাকে মোলার গ্যাস ধ্রুবক বলে। এই মোলার গ্যাস ধ্রুবক এসআই এর জন্য মান হচ্ছে 8.314। কাজের একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। তাহলে এবার এই আর এর এটিএম লিটার এটিএম এককে আর এর মান কত? 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। আর এর সিজেস এককে মান কত? সিজেস এককে মান হচ্ছে 8.314 বা 6। আমরা প্রমাণ করব আর্গ পার মোল পার কেলভিন, কারণ সিজেস কাজের একক আর্গ।
এই আর এর লিটার সরি ক্যালোমেট্রিক একক হচ্ছে কি তো কাজ না, কি তো কাজ না, তাহলে হচ্ছে কি জুলের জায়গা কি হবে ক্যালোরি, তাহলে কত ক্যালোরি হবে 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। তাহলে পরের বিষয় মনে করে দিলাম, এমনিতেই বললাম এর মধ্যে কোনটা পারতা না একটু হিসাবপাতি করে নাও, এলে শিখামো আমি, এখনও শেখানো হয়নি, হিসাবপাতি করে নাও কোনটা পারতা না। তাহলে বলো কি বললাম, বলি এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি বা হ্রাস করলে যে পরিমাণ কাজ হয় তাকে মোলার গ্যাস ধ্রুবক আর বলে, এটা মনে করে নিবা। তাহলে আর তাৎপর্য বললে এটা লিখে নিবা। তাহলে এটা গেল, এটা কি বাবা চাপ, এটা কি আয়তন, এটা কি মল, এটা কি মোলার গ্যাস ধ্রুবক আর, এটা কি পরম তাপমাত্রা। পরম তাপমাত্রা কি কেলভিনে প্রকাশিত তাপমাত্রাকে বলা হয় পরম তাপমাত্রা, কেলভিনে প্রকাশিত তাপমাত্রাকে বলা হয় পরম তাপমাত্রা, কেলভিনে প্রকাশিত তাপমাত্রাকে বলা হয় পরম তাপমাত্রা। ক্লিয়ার তো? ওকে, দ্রুত গতিতে একটা কাজ করে নিবা বাবা, দ্রুত, খুব দ্রুত। ওটা তোলার দরকার নাই, এটা খালি তুলবা, বলে তো আমি স্পেশাল করছি, মিশে তুলে লাভ আছে? বাবা আমি কেটে দিয়ে রাখলাম। হ্যাঁ, দুটো হাত আছে, দুটো চোখ আছে, একটা নাক আছে, চুল আছে, আছে না? এটা তোমার বৈশিষ্ট্য। কারো চুলে না, কারো চোখে না সাদা, কারো না কয়েরি, কারো না নীল, কারো না কালো, এটা তোমার বৈশিষ্ট্য, অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ দিস? গ্যাসের চাপ, এটা গ্যাসের বৈশিষ্ট্য। এটা গ্যাসের আয়তন, এটা গ্যাসের বৈশিষ্ট্য। এটা গ্যাসের মোল, এটা গ্যাসের বৈশিষ্ট্য। কি? গ্যাসের তাপমাত্রা, এটা গ্যাসের বৈশিষ্ট্য। আর এটা কিন্তু মোলার গ্যাস ধ্রুবক, সকল গ্যাসের জন্য সেম। তাহলে এটাই ধ্রুবক, আর এলে কিন্তু পরিবর্তন করা যায়, পি ভি এন টি। তাহলে গ্যাসের এখন হবে কি প্রপার্টিস বা বৈশিষ্ট্য। তাহলে আমরা এটাকে মিশিয়ে দিলাম। এবার আমরা লিখবো গ্যাসের বৈশিষ্ট্য। গ্যাসের বৈশিষ্ট্য কটা আছে বলো? গ্যাসের বৈশিষ্ট্য, গ্যাসের প্রপার্টিস বৈশিষ্ট্য, গ্যাসের বৈশিষ্ট্য এইটা। এক পিভি চাপ বা প্রেসার, চাপ বা প্রেসার। দুই আয়তন, আয়তন ভলিউম, ভলিউম। তিন মোল দেই, মোল, এম ছোটাতে দিই, এম ও এল ই মোল। চার তাপমাত্রা দিলাম, এটা হচ্ছে টেম্পারেচার, টিই এম প্রেচার, টেম্পারেচার। পাঁচ ডেনসিটি, ঘনত্ব, ঘনত্ব বা ডেনসিটি, এটা হচ্ছে গ্যাসের বৈশিষ্ট্য। এ অর্থাৎ একক ক্ষেত্র বলে লম্বায় প্রযুক্ত বল, এফ ডিভাইড বাই এ। দাঁড়াও, কথা আছে। এই চাপের অনেকগুলো একক আছে, অনেকগুলো, এক একজন এক এক একক দিয়ে গেছে। আছে কি কি আমি বলে দিই, প্যাসকেল, এটিএম, মিলিমিটার মার্কারি চাপ, মিটার মার্কারি চাপ, টর, বার, পিএসআই। এই যে এক এক সময় ম্যাথের মধ্যে এক এক ডাটা দেওয়া থাকবি আর তুমি ভরকে যাবা। তাই এটার আজ থেকে পুরো শিকড় শুদ্ধ তুলে নিয়ে চলে আসবো। এই উদ্দেশ্যে আমরা এক কাজ করি, এখান থেকে লেখা স্টার্ট। 1 ATM মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটা ইকুইভ্যালেন্ট মানে সমান, প্রায় ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য, অরশক্তি যা শক্তি তাই 10। এবার আমরা যেভাবে পড়তাম ছোটবেলায় সেভাবে তুমি পড়বা 10, 13, 25 প্যাসকেল। অথবা এটা দরকার হয় না, তাও আমি দেই, অথবা 101.325 কিলো প্যাসকেল, সাবাস, সমান সমান 76 সেন্টিমিটার মার্কারি চাপ। এখানে একটু থামে গেলাম আমি, কারণ ভিতরে কেন মার্কারি দিতে হয়।
ব্যারোমিটার নামে একটা যন্ত্র আছে যে চাপ মাপ হয়। তো সেই এটা হচ্ছে, আমরা এটা একবারে ফ্রি হ্যান্ড রাইটিং নেই। এইরকম একটা পাত্র থাকে, এইরকম একটা পাত্র থাকে, পাত্রের মধ্যে পারদ থাকে, গোলাকৃতি পাত্র, এর মধ্যে থাকে একটা এরকম নল, কৌশিক নলের মতো এরকম আর কি থাকে। এবার ওপর থেকে যদি এখানে চাপ দেওয়া যায় বা চাপ দেওয়া হয়, তাহলে এদিকে যত চাপ পড়বে এর মধ্যে পারদ তত বৃদ্ধি করবে। তো পরিবেশ এর মধ্যে যদি ইনকে পাত্র রাখি, তাহলে এই পাত্রের গায়ে, কারণ পাত্রের চারপাশ তো ঢাকা, এখানে তো চাপ দিতে পারছে না, স্টিল তো চারপাশ দিয়ে, স্টিল বা মাটির যে কোনো কিছু হতে পারে, তাহলে চাপটা পড়তে আসে কোথায়? ওপরে। তাহলে ওপরে যদি চাপ পড়ে, তাহলে এখানে যদি কোনো কিছু রাখি, তার মধ্যে যদি কোনো কিছু থাকে সেটা তো প্রতি করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পরিবেশ দিচ্ছে 1 ATM চাপ, পরিবেশ সবাইকে 1 ATM চাপ দেয়, সবাইকে, তোমাকে আমাকে সবাইকে, যে কোনো বস্তু দেখলেই পরিবেশ কত চাপ দেয়? 1 ATM। তাহলে 1 ATM চাপ দিচ্ছে, তাই 1 ATM চাপ দিলে পারদের উপর দিচ্ছে, তখন পারদের ভিতরে এরকম করে উঠে যাচ্ছে, দেখা গেছে কতদূর পর্যন্ত ওঠে? 76 সেন্টিমিটার পর্যন্ত ওঠে, ওখান থেকে চলে যাচ্ছে। ওই জন্য মার্কার হাইট এটা দেওয়া হয়। এখন কথা থেকে গেল, বিভিন্ন কথা থেকে গেল। স্যার বলো তাহলে কি স্যার এই যে 76 সেন্টিমিটার মার্কারি চাপ, এটা কি চাপের একক? এটা হাইট। তাহলে স্যার চাপ কেমনি বার করবো? নেই, আমরা এই 76 সেন্টিমিটার ইউজ করবো সিজিএস চাপের ক্ষেত্রে। আর সেখানে যখন চাপ বের করবো ওই যে আর ইকুয়াল পিভি ইকুয়াল আর ডিভাইডেড পিভি ডিভাইড বাই এনটি, আর সমান পিভি, আর সমান পিভি, ওই যে আর সমান পিভি ডিভাইডেড বাই এনটি। ওই যে এই আর এর যখন আমি তখন মান বের করা শিখাবো, আর তখনই তো তুমি এই পির মানটা বসাবো তো সিজিএসে, তখনই তুমি দেখতে পারবা এই পির মানটা কীভাবে বের করি। এই পির মানটা বের করি হয় এইচ রোজে, এইচ হচ্ছে সেই হাইট, এটা অবশ্যই সিজিএসে নেব, রো পারো দেখুন তো সিজিএসে নেব, জি 9.8 মিটার পার সেকেন্ড না নিয়ে সিজিএসে নেবো 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এলে সবই সিজিএসে নেব। তো তখন আমি তোমাকে দেখাবো। তো আপাতত তোমাকে কি বললাম, তাই এগুলো সমান চিহ্ন দিলে অনেকটাই ভুল হবে। তো আমরা কি চিহ্ন দেই? ইকুইভ্যালেন্ট। সমান দিলে এটা কি সমান সমান নাকি? ওটা হাইট আর চাপ সমান নাকি? তাই ইকুইভ্যালেন্ট দেওয়া হয়। এটাকে সমান সমান কি লেখা যায়? এটাকে সমান সমান লিখবো 760, দেখো না 760 76 তো সেন্টিমিটার, সেন্টিমিটার মিলিমিটার নিলে 10 দেখুন, তাহলে এটাকে হলো মিলিমিটার মার্কারি চাপ। এত এক্সাইটেড হওয়ার কোনো কিছু নাই, দাঁড়াও। এটাকে আমি লিখবো 0.76 মিটার মার্কারি চাপ। এটাকে আমি লিখবো 760 টর, টিও ডাবল আর টর। এটাকেই আমি লিখবো 1.01325 বার। এটাকে আমি লিখবো 14.7 PSI। কি আই? PSI। PSI কি স্যার? এই PSI মানে হলো, এই PSI মানে হলো, এটা মানে পাউন্ড, POUNDS, পাউন্ডস পার স্কোয়ার, এটা একটা একক আর কি, SQU স্কোয়ার ইঞ্চ, তাহলে পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ, এটা মানে PSI। তাহলে 1 ATM কত PSI সমান? 14.7 PSI সমান। এবার কিন্তু লেখা যাবে না, তোমার এই সাদাটুকুই লিখতে হবে শুধুমাত্র, এই হলুদটুকু কিন্তু লেখা যাবে না। হলুদটুকু কি বুঝাবো আমি? তাহলে খাতা বোঝাই করা যাবে না, এটা বুঝাবো আমি। এটা দরকার কি? ধরো তুমি একটা ম্যাথ করতেছো, ম্যাথটা আমার এসআই এককে করতে বলছে বা করতে হচ্ছে, কারণ যে সকল ম্যাথ গতিশক্তি বের করতে হয়, গতিশক্তির একক হচ্ছে জুল। তো ওই সকল ম্যাথগুলো কি করতে হয়? যেমন যেমন শুনছো না, সি সমান √3 RT ডিভাইড বাই এম, এই অঙ্কটা কিসে করতে হয়? সি মানে হচ্ছে গ্যাসের মোলার যে RMS বর্গমূল ঘর বর্গবেগ, এটা হচ্ছে গ্যাসের বেগ আর কি, বর্গমূল ঘর বেগ। এই বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আমার মিটার পার সেকেন্ড আনতে গেলে এটা এসআই করতে হয়। বিষয়টা বোঝা গেছে? কিছু কিছু ম্যাথ একেবারে আমাকে কনফিডেন্টলি করতে হয় এসআই, বিষয়টা বোঝা গেছে? তাহলে এটা আমি তোমাকে বললাম। তো যখন এসআই করতে হয় তখন দেখা যাচ্ছে এই একটা একক দেওয়া হলো, এটা এসআইয়ের মধ্যে ডপার বসে দিলে হবে। এসআইয়ের মধ্যে রেখে কি কনভার্ট করলে হবে? প্যাসকেলে। ও বোঝনি তোমরা? না বোঝনি না না স্যার বুঝিনি। এটা দেখো, এটিএম ইউজ করবো আমি লিটার এটিএমে। এখানে যদি কেউ আর পরিবেশ রোশন না করে থাকে তাহলে তো মুশকিল। লিটার এটিএমে, লিটার এটিএম হলো গ্যাসের একটা, যেমন এসআই একক, সিজিএস একক, এরকম লিটার বায়ুচাপ একটা একক আছে।
আর প্যাসকেলটা ইউজ করবো আমি এসআই প্যাসকেল, আর সেন্টিমিটার মার্কার এটা ইউজ করবো আমি সিজিএসএ। এটা তোমাকে বলতেছি। তাহলে যেখানে দেওয়া থাকলো কেন আমি কনভার্ট করতে পারবো। কীভাবে কনভার্ট করবো? এই যে এটাতে কনভার্ট করবো। ধরো কোনো একটা জায়গায় লেখা আছে 29.4 PSI চাপ দিচ্ছে কে? গ্যাস। তাহলে এখন ঘটনা হচ্ছে যদি এরকম চাপ দেয়, পিএসআই যদি চাপ দেয়, এখন তোমার হয়তো অঙ্ক করতে হচ্ছে। সাপোজ তুমি ইচ্ছা প্রকাশ করছো যে লিটার বাই হিসেবে ম্যাথটা করবো, তাহলে তো এটাকে এটিএমে নেওয়া যাবে। তাহলে এর সাথে যদি এটিএমের কোনো সম্পর্ক না জানো তাহলে বা কেমনি? তাহলে এটাকে কীভাবে নেওয়া যাবে স্যার? এটাকে নেওয়া যাবে এভাবে যে আমরা জানি আজা, এলে সব আজা, এলে কে? এলে কি? এরা সব কি? এরা সব রাজা। কি এটা? আজা মানে কি? আজা মানে বুঝতে হচ্ছে না, আবার বুঝতে হচ্ছে না। আমরা জানি, এটা মানে হলো আমরা জানি। এখানে যে কোনো কিছুতে ইউজ করতে পারবো আমরা জানি। এটা রাজা করছে, রাজা বুঝেনি না? তা আমাকে বল, আমরা কি জানি? আজা কি? 14.7 PSI ইকুয়াল 1 ATM। এই যে গ্যাস কত চাপ দিচ্ছে বলে দিচ্ছে প্রশ্নে, তখন আমি লিখবো 29.4 PSI কত? 29.4 ভাগ 14.7 যে নেওয়া খাবার এটা দিয়ে কাটলে হবে 2। তাহলে 2 কি হলো? এটিএম। এই যে কনভার্ট করতে পারলাম। এই পিএসআই কে যদি তোমার কখনো কনভার্ট করা লাগতো, সাপোজ এইরকম ভাবে যে কোনো কিছু কনভার্ট করতে পারবা, তুমি লিখতে পারবা কি? দেওয়া আছে সাপোজ গ্যাস চাপ দিচ্ছে 76 না দিয়ে 70 সেন্টিমিটার মার্কারি চাপ দিচ্ছে। তাহলে তুমি সেন্টিমিটার মানে তুমি দেখবা সিজিএস অঙ্ক করাটা খুব ডিস্টার্ব, খুবই ডিস্টার্ব। অনেক কিছু মনে রাখতে, অনেক কিছু চেঞ্জ করে নিতে হয়। তাহলে তুমি এত ইচ্ছা প্রকাশ করছো এটা হয় লিটার বাই হিসাবে করবো না এসআই করবো। তো ধরো সিদ্ধান্ত নিয়ে নিলা যে আমি এটিএমে করবো, লিটার বাই হিসাবে করবো। তখন তোমার কি হচ্ছে? যদি এটাকে লিটার বাই হিসাবে করো তখন তুমি কি জানো? 76 সেন্টিমিটার মার্কারি চাপ ইকুয়াল 1 ATM। আর তোমাকে যদি এটাকে যদি প্যাসকেল নিয়ে যাওয়া রাখতো তাহলে এত সেন্টিমিটার মার্কারি চাপ সমান 10, 13, 25 প্যাসকেল। তাহলে এখানে প্রশ্নে দেওয়া কি? 70। তাহলে তুমি লিখবা 70 সেন্টিমিটার মার্কারি চাপ ইকুয়াল কত হচ্ছে? উপরে থাকছে 70, নিচে থাকছে 76। এইভাবে তুমি এক জায়গায় এক জায়গায় পরিবর্তন করতে পারবা। তবে এই সম্পর্ক না জানলে কিন্তু পরিবর্তন করতে পারবা না। শুধুমাত্র তখনই পারবা শুধুমাত্র সম্পর্ক জানা থাকলে। তাহলে এই সম্পর্কটা আমরা এখানে রেখে দিলাম। এইবার তুমি কি করবা? সম্পর্কখানা তুলবা এবং সম্পর্কখানা থেকে শুরু করে যাবতীয় এতক্ষণ ধরে যা পড়াইছি সব আমাকে মুখস্থ দিবা। এসআই এককে চাপের একক কি হবে? চাপের একক কি বাবা? হ্যাঁ, প্যাসকেল। প্যাসকেল মানে কি বাবা? প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। আর সিজিএসএ চাপের একক কত বাবা? সিজিএসএ চাপের একক সিজিএসএ চাপের একক কিসের সেন্টিমিটার? তুমি তো উল্টাপাল্টা কও গো। সিজিএসএ চাপের একক, চাপ মানে হচ্ছে বল বা ক্ষেত্রফল। তাহলে হচ্ছে ডাইন পার সিএম স্কোয়ার। এইটা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবার বলো তো লিটার এটিএম চাপের একক কি? লিটার এটিএম। এখানে বলার অপেক্ষা রাখে না, এখানে লেখা আছে এটিএম। তাহলে এটা বি এটিএম। এটা একটু মাথায় নিও। তাহলে গ্যাসের আয়তন বা ভলিউম। ওকে, গ্যাসের আয়তন বা ভলিউম কাকে বলা হয়? গ্যাসের আয়তন বা ভলিউম কাকে বলা হয়? গ্যাসের আয়তন বা ভলিউম এটা হচ্ছে আমাদের গ্যাস মানে আদর্শ গ্যাস আর কি। যা কত হবে আদর্শ গ্যাস নিয়ে, গ্যাস পাত্রের মধ্যে ঘোরাঘুরির জন্য যে জায়গা পায়, ঘোরাঘুরির জন্য যে জায়গা পায়। আর আমাদের বই লেখা আছে কি? ঘোরাঘুরির জন্য যে জায়গা পায় তাকে গ্যাসের আয়তন বলে। তাকে গ্যাসের আয়তন বলে।
গ্যাসের আয়তন বলে, আয়তন বলে। আর আমাদের বই লেখা আছে, স্টার দিয়ে দিচ্ছি, তা পাত্রের পাত্রের আয়তন, আয়তন ই গ্যাসের আয়তন। মুখস্থ করো। ওকে, এবার স্টপ রাইটিং। যদি কিছু লিখেও থাকো এই সময় সমস্যা নাই, এবার স্টপ রাইটিং। এবার আমি সাজুগুজু করে দেব। দেখো, আয়তনের সবচেয়ে বড় একক, আয়তনের সবচেয়ে বড় একক অন্য কালিতে লিখবো মিটার কিউব। আয়তন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, মিটার 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 কিউব। মাঝারি ডিএম কিউব মানে ডেসিমিটার কিউব, আর লিটার, দুটো একই জিনিস। দৈর্ঘ্য 1 ডেসিমিটার কিউব, এটা যদি প্রস্থ যদি 1 ডেসিমিটার কিউব হয়, উচ্চতা 1 ডেসিমিটার কিউব হয়, তাহলে হয় 1 লিটার। তাহলে ওই পাত্র যে আয়তন দখল করে সে নাম হচ্ছে 1 লিটার। তাহলে ডেসিমিটার কিউব যা, লিটারও তাই। সবচেয়ে ছোট সিসি, সিএম কিউব অথবা লিটার। তাহলে এক কাজ করি, এলে এলে অবলিক ধরে, তুমি চিন্তা করতে পারো অক্ষয় আয়তনের সবচেয়ে ছোট একক কি? সিসি পার সিএম কিউব পার রে বাবু, এলে বলে পার, কত দেখ, এলে বলে পার। এটা অর লেখার জন্য আমি লিখলাম, তাহলে সিসি অর সিএম কিউব অর মিলিলিটার সবই এক। তাহলে কি বাবা? মিলিলিটার, মিলিলিটার সবই এক। তাহলে এটা আমি তোমাকে দিলাম মিলিলিটার এইটা। তাহলে সিএম কিউব ডিএম কিউব সিসি। আচ্ছা শোনো, সিসি মানে কি? দেখো, সিসি মানে কিউবিক সেন্টিমিটার, ওই যে ওটাই, এটার নাম কি কিউবিক, আর এটা কি সেন্টিমিটার। তাহলে এই যে কিউবিক সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিসি। এদের মাঝখানে মাঝখানে গ্যাপ আছে 1000, এখানে গ্যাপ আছে 1000। যেহেতু 1000টা আমার হাইলাইট করবো, আমি যে 1000টাকে আমি হাইলাইট করবো, তাহলে এক কাজ করে দিই, এটার কালার চেঞ্জ করে ফেলি। 1000 যা কালার চেঞ্জ করতে পারতাম। গ্যাপ আছে হচ্ছে 1000, এখানে গ্যাপ আছে হচ্ছে 1000। আমি বলতে চাই, একটু ফ্রি হ্যান্ড রাইটিং তোমাকে দিচ্ছি। সেই ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে এটা কি? হোয়াট ইজ দিস? এটা হচ্ছে পাল্লা পাথর, পাল্লা, দাড়ি পাল্লা আর কি এইটা। এই পাল্লার মধ্যে আমি যদি 1 মিটারকে উঠাই দেই, পাল্লা কিন্তু এটা এদিকে কাত হয়ে যাবে। এটাকে ব্যালেন্স করার জন্য আমি যদি লিটারতে ব্যালেন্স করি এই পাল্লাটাকে, ইকুইভ্যালেন্ট করে যে এটা ইকুইভ্যালেন্ট ওটা কত হবে, তা লিটারতে ব্যালেন্স করলে আমার এখানে লেখা লাগবে 1000 লিটার। তাহলে এটা দিয়ে কি হবে? ব্যালেন্স। তার মানে আমি বলতে চাই 1 মিটার কিউব ইকুয়াল 1000 লিটার, এবং তোমার হচ্ছে যেটা 1 লিটার ইকুয়াল, মানে এর সাথে ব্যালেন্স করো, 1 লিটার ইকুয়াল আমি কত লিখবো? 1000 সিসি বা সিএম কিউব বা মিলিলিটার। আয়তন এখানে কয়টা দিছি? 6টা। এটা ইউজ করা হবে এসআই এ, এটা ইউজ করবো আমি লিটার এটিএম এ। তাহলে লিটার এটিএম, এটা ইউজ করবো লিটার এটিএম এ। আর এটা ইউজ করবো আমি কোথায়? মিলিলিটারটা এটা আমি ইউজ করবো কোথায়? এটা লিটার এটিএম এটা। আর এটা আমরা ইউজ করবো বাবা, এটা সত্যবাবু, এটা এল, এটা আমরা ইউজ করবো হচ্ছে সিজিএসএ। এ হচ্ছে মূল কিচ্ছা কাহিনী। তাহলে কটা থাকলো? ডিএম কিউব যা, লিটারও তাই, সিসি সিএম কিউব এমএল সেম। এই 6টা ভিতরে আর পেছনে কোনো কিছু নাই, আর কোনো কিছু দেখবাও না। হয় সিসি দিয়ে রাখছে, না সিএম কিউব দিয়ে রাখছে, না মিলিলিটার দিয়ে রাখছে, না লিটার দিয়ে রাখছে। একটা থেকে আরেকটা ট্রান্সফার হতে পারবা। বুঝা গেছে বাবা? তাহলে আমি যদি বলি বলো তো 1 লিটার সমান কত মিটার কিউব, তাহলে 10⁻³ মিটার কিউব। আমি যদি বলি 1 ml সমান কত লিটার, তুমি বলো 10⁻³ লিটার। এটাও পাশে গেলে 1000 ভাগ হবি না? এই তো। এবার যদি এর সাথে এটা রিলেট করি, তাহলে কি হবে? 1 মিটার কিউব এর সাথে রিলেট করলে 1 মিটার কিউব ইকুয়াল 10⁻⁶ মিলিলিটার বা সিসি বা সিএম কিউব, যাই লেখো লেখো মিলিলিটার। লেখবা, লেখার সাথে সাথে মুখস্থ করবা লিখতে লিখতে, নাহলে মার খাবা। লেখা শেষ তো ধরবো। গ্যাস পাত্রের মধ্যে ঘোরাঘুরির জন্য যে জায়গা পায় তাকে গ্যাসের আয়তন বলে। এই কথা কোথাও লেখা নাই, কোথাও লেখা নাই। এটা লেখা আছে, আদর্শ গ্যাসের আয়তন বলতে পাত্রের আয়তন বোঝায়, এটা লেখা আছে। তাহলে এটা কেন এত বেশি প্রয়োজন হলো যে আমি এক্সট্রা করে তোমাকে লিখে দিলাম, তার গুরুত্ব দেখো বাবা। এটা একটা পাত্র, কন্টেইনার, এটা একটা পাত্র। এই পাত্রের মধ্যে গ্যাস আছে,
আর আমি বলে দিলাম পাত্রের আয়তন হচ্ছে 5 মিটার কিউব। 5 মিটার কিউব। বলো তো গ্যাসের আয়তন কত হবে? ভি কত হবে? 5 মিটার কিউব। তাহলে গ্যাস ঘোরাঘুরির জন্য যে জায়গা পাচ্ছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরা হয়, বাস্তব গ্যাসের জন্য কিন্তু না। তাহলে আদর্শ গ্যাস ঘোরাঘুরির জন্য যে জায়গা পায় ওটাই হচ্ছে কি তার আয়তন। তাহলে গ্যাসের আয়তন কত? 5 মিটার কিউব। কিন্তু বিপত্তি কোথায়? এখানে যদি আমাদের এখানে থাকে এই পাত্র, আর পাত্রের মধ্যে যদি কিছু নুড়ি পাথর বা শক্ত টাইপের কোনো কাঠ বা বস্তু যদি ঢুকে দেয়, আর যদি বলে পাত্রের এইটুকু আয়তন হচ্ছে 5 মিটার কিউব আর এই কাঠের টুকরোর আয়তন হচ্ছে 2 মিটার কিউব, এখন আমার তো অঙ্ক করতে যাই পিভি করলে না টেলে তো আমি সূত্র ভালাবো, বা পিওন ভিওন পি2 ভি2 এলে যে সূত্র ভালাবো, এলে তো আমি গ্যাসের জন্য সূত্র ভালাবো, ওই কাঠের টুকরোর জন্য সূত্র ভালাবো না, তখন তোমার গ্যাসের আয়তন লাগবে, তখন হয়ে যায় বিপত্তি। এখানে কিন্তু বাবা পাত্রের আয়তন গ্যাসের আয়তন নয়, এখানে গ্যাসের আয়তন হবে ভি সমান সমান গ্যাস কিন্তু ওই কাঠের টুকরোর মধ্যে ঘুরতেছে না, যেখানে কাঠের টুকরোর আয়তন কত? 2 মিটার কিউব, তাহলে ওর মধ্যে ঘুরতেছে না, তাহলে ওকে বাদ দিয়ে লিখতে হবে। তাহলে ওকে বাদ দিয়ে লিখলে কত হবে? তাহলে 5 - 2 সমান সমান 3 মিটার কিউব। বিপত্তি আরও আছে। কি বিপত্তি? ধরো এখানে একটা পাত্র, তার সাথে আরেকটা পাত্র, এই দুটো পাত্র খুব কাছাকাছি, একটা পাত্রের আয়তন দিলাম আমি, খেয়াল করবা, একটা পাত্রের আয়তন দিলাম 2 মিটার কিউব, আর একটা পাত্রের আয়তন দিলাম 3 মিটার কিউব। এবার ঘটনা হচ্ছে এর মধ্যে আছে অক্সিজেন গ্যাস, এর মধ্যে আছে নাইট্রোজেন গ্যাস। এবার তুই বলবি অক্সিজেন গ্যাসের আয়তন কত? বলো। 2 মিটার কিউব। ঘোরাঘুরি যখন 2 মিটার কিউব তো জায়গা পাচ্ছে। এবার নাইট্রোজেনের আয়তন কত? 3 মিটার কিউব। বাট আমি যদি একে কানেক্ট করে দেই, এর মধ্যে যদি গ্যাস যদি পাস হতে পারে, এই গ্যাস ওদিকে যাচ্ছে, আবার ওই গ্যাস এদিকে আসতেছে ওই সরু ছিদ্রের মধ্যে দিয়ে, এখন যদি আমি বলি বলো তো অক্সিজেনের আয়তন কত, তাহলে ভলিউম অফ অক্সিজেন কত হবে? বাবা ভলিউম কিন্তু ওই মোড়ে ঘোরাঘুরি করছে, আর পুরো জায়গা কিন্তু পাইছে ঘোরাঘুরির জন্য, অবশ্যই ভলিউম হবে 5 মিটার কিউব। এবং সেই সাথে নাইট্রোজেনেরও ভলিউম অফ নাইট্রোজেন এটাও কিন্তু আমাদের হবে কত বাবা? ভলিউম অফ নাইট্রোজেন এটাও কিন্তু হবে আমাদের 5 মিটার কিউব। তোর মূল ফোকাস হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন ওটাই হবে। তুমি খালি দেখবা কতটুকু জায়গা পাচ্ছে ঘোরাঘুরির জন্য, জান দেবা প্রাণ দেবা, ওই ঘোরাঘুরির জন্য জায়গাটা বার করে ফেলবা। কখনো বাচ্চারা আবার এখানে কনফিউশনে পড়ে যায়, বাবু রে এই পাত্রের মধ্যে, একই পাত্রের মধ্যে যদি আমি নাইট্রোজেন রাখি এবং অক্সিজেন রাখি, নাইট্রোজেন রাখলাম অক্সিজেন রাখলাম, তাহলে বলো তো নাইট্রোজেন আয়তন ওটাই, অক্সিজেন আয়তন ওটাই। এখানে আবার কোথায় থেকে তোমার সমস্যা হয়? ধরো ওই যে বুদবুদ থেকে ওপরে ইয়ে দিছে তোমার কোনো একটা পাত্র টাত্রের মধ্যে, ধরো ওই পানির বুদবুদ থেকে তোমার হাইড্রোজেন গ্যাস সংগ্রহ করতেছে বা অক্সিজেন গ্যাস সংগ্রহ করতেছে। সংগ্রহ করতে গেলে তো পানির মধ্যে থেকে জলীয় বাষ্পকণাও তো ঢুকে যাবে। তাহলে এর মধ্যে কি আছে? একটা সেম টাইম কি আছে? জলীয় বাষ্পকণা, আবার কি আছে? গ্যাস। বুঝলে টেস্ট টিউবের মধ্যে সংগ্রহ করছে গো, টেস্ট টিউব বোধ করে দিয়ে ইয়ে দিয়ে বুদবুদ 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 বুদবুদ, তো ওই বুদবুদের মধ্যে দিয়ে অক্সিজেন গ্যাস যাতে তো জলীয় বাষ্প ঢুকে যাবে। তখন নো কনফিউশন, যা জলীয় বাষ্পের আয়তন ওটাই হবে আমার কিসের আয়তন? গ্যাসের আয়তন। তবে বিষয়কে বোঝা গেছে বাবা? বোঝা গেছে? তবে এখানে একটা চেঞ্জ হবে, আয়তন সেম, চেঞ্জ করা হবে। এখানে কিন্তু দুইজনে মিলে চাপ দিচ্ছে, এখানে আমরা পরে সেটা আলোচনা করব। দুইজনে মিলে চাপ দিচ্ছে এখানে, যেহেতু আমি অক্সিজেনের স্টাডি করতেছি, তাহলে বের করতে হবে অক্সিজেনের চাপ কত। সেক্ষেত্রে জলীয় বাষ্পের চাপটা কী করতে হয়? বাদ দিতে হয়। কী করতে হয়? বাদ দিতে হয়। কিন্তু আয়তনের কথা বলছি আমি, আয়তন দূরে তো ঘোরাঘুরির জন্য সেম পরিমাণ জায়গা পাচ্ছে, তাহলে ওটাই হবে আমাদের কি পুরো অক্সিজেনের আয়তন, এটা হবে জলীয় বাষ্পের আয়তন। বাট চাপ কিন্তু দুই ক্ষেত্রে ভিন্ন, অক্সিজেনের জন্য আলাদা, আবার ওই যে জলীয় বাষ্পের জন্য আলাদা। তো এটা আমি তোমাকে বললাম। তাহলে মূলত কথা হচ্ছে কি, গ্যাস ঘোরাঘুরির জন্য যে জায়গা পায় ওকে বলা হয় গ্যাসের আয়তন। হচ্ছে সবচেয়ে বড়, মনে রাখবা এই যে মিটার কিউব, এটা সবচেয়ে কি বাবা? সবচেয়ে বড়। আমরা এটা একটু সাইড করে নিচ্ছি, এটা মনে রাখবা, এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড়। এটা কি বাবা? মাঝারি। এটা কিন্তু মাঝারি পরিমাণের দিক থেকে। আর এটা সবচেয়ে ছোট, এটা কিন্তু সবচেয়ে ছোট। তাহলে এটা সবচেয়ে বড়, এটা মাঝারি, এটা সবচেয়ে ছোট। এবার হলো মোল। মোল কথা শোনো, পদার্থের পরিমাপকের এককের নাম হচ্ছে মোল। গ্যাস তখন ঘনীয় পদার্থই, তাহলে গ্যাসীয় পদার্থ পরিমাপের একক আমরা কি এখন শিখবো? মোল। হ্যাঁ, তাহলে গ্যাস পরিমাপকের এককের নাম কি? মোল। লিকুইড পরিমাপকের এককের নামও কিন্তু মোল। হ্যাঁ, তো মোলটা কি জিনিস সেটা এখন তোমার লিখে দিচ্ছি। গ্যাস পরিমাপকের এককের নাম মোল। আসলে মূলত গ্যাস কি পরিমাপকের একক খালি মোল না, পদার্থের পরিমাপকের এককের নামই কি? মোল। বাট যেহেতু গ্যাসের অধ্যায় পড়তেছি তাই লিখে দিলাম আর কি।
মাইন্ড করবে নাকি? পদার্থ, যা মাইন্ড যাতে না করো সেজন্য লিখে দিচ্ছি, পদার্থ বা গ্যাস গ্যাস পরিমাপকের একক হলো মোল। এটা স্টপ রাইটিং। এবার তোমার শুনতে হবে, একটু আগে শুনে নাও তারপরে দেখো। স্টপ রাইটিং। 1 মোল ইকুয়াল 6.023, আগে শোনো, ইন্টু 10⁻23T অণু। এখানে থামে গেলাম আমি, ভালো করে দেখো, কথা শোনো, পরবর্তী আমি মিশে দেবো। অক্সিজেনের ক্ষেত্রে এটা মানে কয়টা অক্সিজেনের অণু? একটা। তাহলে অক্সিজেনের 1 মোল যদি লেখা থাকে, 1 মোল অক্সিজেন, এটা যদি লেখা থাকে 1 মোল অক্সিজেন, তাহলে বলো তো এর মধ্যে কয়টা অণু আছে? অর্থাৎ এইরকম অক্সিজেন কয়টা আছে, মানে এইরকম অক্সিজেন কয়টা আছে? 6.023 × 10⁻23, যা কিনা অ্যাভোগাড্রো সংখ্যক। আমি যদি বলি এর মধ্যে পরমাণু কয়টা আছে বাবা? একটার মধ্যে 2টে করে। তাহলে কথা আমার থেকে শোনো আগে, এর মধ্যে পরমাণু কয়টা আছে? 2টে করে। তাহলে আমি যদি বলি বলো তো 1 মোল অক্সিজেনের মধ্যে কয়টা পরমাণু আছে? তাহলে হবে 1 ডাবল। আমি যদি বলি 1 মোল ওজোন গ্যাসের মধ্যে কয়টা পরমাণু আছে? তাহলে হবে 1 ডাবল, 3 গুণ, ট্রিপল। তবে যেহেতু হিলিয়াম যদি হয়, তাহলে হিলিয়ামের পরমাণু যা অণু তাই, এরকম আছে সোডিয়াম, এর পরমাণু যা। তার মানে এর ক্ষেত্রে পরমাণু বলতে পারি, অণু বলতে পারি। যে কটা অণু আছে সে কটা পরমাণু আছে, বিষয়টা ক্লিয়ার? হিলিয়ামের যে কটা অণু আছে সে কটা, কারণ এরা তো এককভাবে থাকতে পারে ভাই। সোডিয়ামকে আবার ইনকার থাকে নাকি? না। তাহলে এককভাবে থাকতে পারে, সেটা আমি তোমাকে বললাম। তাহলে এর অণু যা, পরমাণু তাই। তবে ক্ষেত্র বিশেষে দেখতে হবে কোন পরমাণু, মানে কোন মোলের কথা বলছে, মানে কোন এর কথা। যেমন আমি যদি তোমাকে বলি বলো তো দেখি, কেউ বলতে পারবে নাকি? অক্সিজেন, পানির 1 মোলের মধ্যে কয়টা পানির অণু আছে? কয়টা অণু আছে তাই বলছি, 1 মোল পানির মধ্যে। তাহলে আমি 6.023 × 10⁻23। আমি যদি বলি পানির 1 মোলের মধ্যে কয়টি পরমাণু আছে, তাহলে হাইড্রোজেন আছে কয়টা? 2টে। অক্সিজেন কয়টা আছে? 3টে। তাহলে এর 3 গুণ আছে পরমাণু। বিষয় কি তোমরা ক্লিয়ার? তাহলে আমরা অণুতেই রেখে দিলাম, পরমাণু হলে তো এক একজন এক এক রকম থিম আসবে, কিন্তু অণুর ক্ষেত্রে তো থিম সব কি একই, তাই আমরা এগুলো উঠাই দিচ্ছি। শুধুমাত্র তোমাকে বলে দিলাম, উঠাই দিলাম। এবার আমরা দেবো এতটি অণু। এই অণু সমান কত? 1 মোল সমান এতটি অণু। আর এতটি অণু, এটা মানে আমি লিখবো আণবিক ভর। তোমরা একটু লিখবা যে কোনো গ্যাসে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে 1 মোল পাওয়া যায়। আণবিক ভরকে কিসে প্রকাশ করলে 1 মোল পাওয়া যায়? গ্রামে প্রকাশ করলে। তাহলে এটা দেবো হচ্ছে আণবিক ভর। সেই সাথে আমি দেবো হচ্ছে 22.4 লিটার ইন এসটিপি। কি দেবেন? 22.4 লিটার ইন এসটিপি। তবে কেমিস্ট্রি স্যাররা এখানে আরেকটা জিনিস দেবে, সে হচ্ছে 1000 cm3 1 মোলারিটি, মানে হচ্ছে 1 মোল। হ্যাঁ 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 হ্যাঁ, কেমনি? 1000 cm3 মানে হচ্ছে 1 লিটার। আর মোলারিটি ঘনমাত্রা একক। ইতিমধ্যে তো দ্রব্যতার গুণফলে তো ঘনমাত্রা পড়ছই, দ্রব্যের গুণফলই পড়েনি নাকি প্রথম অধ্যায়? সেখানে তো ঘনমাত্রা তো পড়ছই। তাহলে এই মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার। লিটার লিটার কাটা, তাহলে 1 মোলিতে হলো। তবে এটা আমার যেহেতু হয়েছে ঘনমাত্রা সেই নির্ণয় করতে, সোডিয়ামের সাথে অমুকের ঘনমাত্রা, টমুকের ঘনমাত্রা, সোডিয়ামের দ্রবণ, অমুকের দ্রবণ, এটার ক্ষেত্রে তাই এটা কেমিস্ট্রিতে প্রযোজ্য, বাট ফিজিক্সে এটা লাগবে না। তবে এইটুকু লাগবে আমার ফিজিক্সে, এইটুকু। দাঁড়াও, কথা আছে, স্টেপ বাই স্টেপ তোমাকে বোঝাবো। এটা তো এত সস্তা না, এটা বিশাল ডিস্টার্বিং একটা জিনিস। স্টেপ বাই স্টেপ আমি তোমাকে বোঝাবো। ওকে, হ্যাঁ, এইটুকু তোমার লেখা। এবার দেখো, এই 4টা জিনিস তোমাকে বুঝতে হবে। মোল কীভাবে বের করা যায়? ধরো কোনো একটা জায়গায়, খুব মনোযোগ দিবা, সংক্ষেপ বোঝাবো। ধরো কোনো একটা জায়গায় লেখা আছে যে একটা পাত্র, এটা একটা কি কন্টেনার। এই কন্টেনারের মধ্যে অণু আছে কয়টা? এই কন্টেনারের মধ্যে অণু আছে হচ্ছে 12। কন্টেনারের মধ্যে অণু আছে হচ্ছে 12.046 × 10⁻23T। আমি বললাম বলো তো এর মধ্যে মোল কত আছে? হোয়াট মোল? আমার দেখা দরকার নাই যে এইটি অণু কোন কন্ডিশন আছে, এই অণুর তাপমাত্রা কত, এর ভলিউম কত, এর আয়তন কত, এলে জানার দরকার নাই। আমি বললাম এর মধ্যে একটি অণু আছে, বলো তো কত মোল হবে?
তখন তুমি কি লিখবা আজা। এটা কি আজা। তাহলে আজা কি জানি 6.023 ইন্টু 10⁻23 এত টি মানে কয় মোল? 1 মোল। অতএব অতএব আমাদের হচ্ছে 12.046 ইন্টু 10⁻23 এতটি মানে কত হচ্ছে? তাহলে এর আমাদের উপর যাবি 12.046 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই আমি দেবো 6.023 ইন্টু 10⁻23। এটা দিয়ে কাটা এবং এটা দিয়ে কাটলে আমাদের 2, তাহলে মানে কয় মোল? 2 মোল। বুঝে আসছে বাবা? এটা কি বিষয়টা বোঝা গেছে? এই বিষয়টা কোনো সমস্যা? হোয়াট ইজ দিস? এটা কি? এটা হচ্ছে দেওয়া অণু। প্রশ্নে প্রদত্ত দেওয়া অণু। প্রশ্নে প্রদত্ত ভাষা আজকে চেঞ্জ করবো, আমার ভাষায় নিয়ে আসবো তোমাকে। এটা হচ্ছে প্রশ্নে প্রদত্ত দেওয়া অণু। আর এটা কি? অ্যাভোগাড্রো সংখ্যা। এটা কি? প্রশ্নে প্রদত্ত দেওয়া অণু। তাহলে প্রশ্নে প্রদত্ত দেওয়া অণুকে অ্যাভোগাড্রো সংখ্যাতে ভাগ দিলে মোল পাওয়া যায়। এটা কিন্তু আমি লিখে দেবো বাবা। তাহলে প্রশ্নে প্রদত্ত দেওয়া অণুকে অ্যাভোগাড্রো সংখ্যাতে ভাগ দিলে মোল পাওয়া যায়। এবার এটা একটা কি কন্টেইনার? আমি বললাম এই কন্টেইনার মধ্যে, এটা কন্টেইনার। আমি বললাম এই কন্টেইনারের মধ্যে এই কন্টেইনারের মধ্যে আমাদের অক্সিজেন আছে 64 গ্রাম অক্সিজেন আছে। তাহলে বললাম এর মধ্যে হোয়াট মোল, কয় মোল আছে অক্সিজেন। তখন তুমি কি করবা? এটা কিন্তু দেওয়া প্রশ্ন দেওয়া যে একটা কন্টেইনারের মধ্যে এত মোল এত গ্রাম অক্সিজেন আছে। তাহলে আমরা কি জানি 32 গ্রাম অক্সিজেন, অর্থাৎ আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে মোল পাওয়া যায়। তাহলে এর মানে কয় মোল? 1 মোল। অতএব 64 গ্রাম অক্সিজেন সমান কত মোল হবে? ওপরে 64 নিচে কি 32, ভাগ দিলে কুটকুট কাটাকাটি 2 মোল। বোঝা যাচ্ছে কিনা? তাহলে কয় মোল হবে গো? 2 মোল। ক্লিয়ার? 2 মোল। তাহলে এটাই আমি তোমাকে বললাম। হোয়াট ইজ দিস? দেওয়া ভর। হোয়াট ইজ দিস? আণবিক ভর। যতই কথা কও কোনো কাম হবি না। দেওয়া ভরকে আণবিক ভর দিয়ে ভাগ দিলে মোল পাওয়া যায়। আমার ভাষা। তাহলে কি লিখবেন আপনি? এদিকে তাকাও। মোল সমান সমান, একটু এই কালি দিলে কি? মোল সমান সমান, মোলকে এন দ্বারা প্রকাশ করা আর কি। এন সমান সমান দেয়া ভর যা কিনা এম দিয়ে লেখা থাকে ডিভাইডেড বাই আণবিক ভর। এটা লেখা থাকে বড় হাতের এম দিয়ে, সমান সমান। এটাকে আমি এভাবে লিখতে পারি, দেয়া অণুর সংখ্যা, দেয়া অণু যে কি দিয়ে লিখবেন? বড় হাতের এন দিয়ে, ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 এটা লিখব এন এ দিয়ে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এন ডিভাইড বাই এন মানে মোল, বড় হাতের ছোট হাতের এম ডিভাইড বাই বড় হাতের এম মানে মোল। এটা বোঝানো তোমার জন্য চ্যালেঞ্জ। ওই যে দেখো এসটিপি লেখা আছে। হোয়াট ইজ এসটিপি? এটাকে ক্লিয়ার করতে চাই। এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। টেম্পারেচারটাকে ধরা হয় 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, আর প্রেশার ধরা হয় 1 ATM। কত এটিএম স্যার? 1 ATM বা 10, 13, 25 প্যাসকেল গেল। এবার চলে আসলো এনটিপি। এটা হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এতটাই এগুলো তোমার সামনে পড়বি যে তাই মানে করতেছি না, মানে অ্যাব্রিভিয়েশন করতেছি না, লিখে দিচ্ছি না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটা হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। বাট এটা বুঝতে কী বোঝায় সেটা তোমাকে বলতেছি। আমাদের বইয়ে, সকল স্যারের বইয়ে এটা সেম ধরে, যা এনটিপি তা এসটিপি ধরে, তা হবে না। এনটিপিতে তাপমাত্রা আমি বিভিন্ন বইপত্র ঘাটে দেখলাম, তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, এবং প্রেশার 1 ATM বা 10, 13, 25 প্যাসকেল। এইটা সো মাচ ইম্পর্টেন্ট। বলো
তাপমাত্রা কত বলছি বলো, 20 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি আমি কেলভিনে প্রকাশ করি তাপমাত্রা, তাহলে কেমন হবে? 273 সাথে 20 যোগ, তাহলে হচ্ছে 293 কেলভিন। এটা হচ্ছে এনটিপির শর্ত ওয়ার্ল্ড ওয়াইজ। আমি বললাম সার্বজনীন যে ব্যাপারটা, মানে সব দেশে যাতে একই ধরে, এক জায়গাতে তো স্বীকৃত হয়ে আসে যে সবাই যাতে এটা ধরে, তাহলে সার্বজনীন স্বীকৃত। বাট কেউ যদি 0 ডিগ্রি ধরে, আমার কিন্তু কিছু করার থাকবে না, আমার ওটা বললেও আমার কাছে কোনো কাজ হবে না। বুঝে আসছে? আমাদের বইপত্র যাহা এসটিপি তাহাই যাহা সত্যি নয়। এবার কি দেখলো? এসএটিপি। এইটা এসএটিপি। এসএটিপি মানে হচ্ছে এটা নিয়ে তোমার ঝামেলা হতে পারে ভবিষ্যতে। এসতে বুঝেই পারবা স্ট্যান্ডার্ড, টিতে তাপমাত্রা টেম্পারেচার, পিতে প্রেশার, এতে হলো অ্যাম্বিয়েন্ট। অ্যাম্বিয়েন্ট কি বাবা? অ্যাম্বিয়েন্ট। তাহলে স্ট্যান্ডার্ড, অ্যাম্বিয়েন্ট। অ্যাম্বিয়েন্ট মানে কি স্যার? পরিবেশ বা এনভায়রনমেন্ট, পরিবেশের যে তাপমাত্রা থাকে। স্ট্যান্ডার্ড, অ্যাম্বিয়েন্ট, টেম্পারেচার অ্যান্ড প্রেশার। পরিবেশের, অ্যাম্বিয়েন্ট মানে পরিবেশ। তাহলে স্ট্যান্ডার্ড, অ্যাম্বিয়েন্ট, টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এক্ষেত্রে তাপমাত্রা দেওয়া হয় 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298 কেলভিন। আর এটা মানে হচ্ছে বাবা কত? 1 বার, বা ধরে হচ্ছে 10⁵ প্যাসকেল, বা 1 বার বা 10⁵ প্যাসকেল। এইটা আরেকটা জিনিস হচ্ছে কক্ষ তাপমাত্রা। এই তাপমাত্রাকে বলা হয় কক্ষ তাপমাত্রা। বলো কাকে বলা হয় কক্ষ তাপমাত্রা? এই 25 ডিগ্রি সেলসিয়াস 298 কেলভিন, এটাকেই বলা হয় কক্ষ তাপমাত্রা। এখন আমি তোমাকে যেটা মানে করবো, রিকমেন্ড করবো, তুমি এই বিষয়টা এটা আগে নোট করে নাও, এটা আগে তুলে নাও। এইটা লেখা শেষ করো, লেখা শেষ করো, লেখা শেষ করো, লেখা শেষ করো। বুঝো 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 বুঝো। এটা কি? কন্টেনার, পাত্র। এটা পাত্র, এটা হচ্ছে পাত্র। ওকে, এই পাত্রের মধ্যে গ্যাস আছে। দেখো দেখো দেখো, 22.4 লিটার। কি মজা! কটি গ্যাস আছে? 22.4 লিটার। এখানকার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ মানে এর মধ্যে যে গ্যাস আছে সেই গ্যাস চাপ দিচ্ছে 1 atm। বলো তো এর মধ্যে কয় মোল গ্যাস আছে? যদি বলো 1 মোল, ডাসা ভুল। কারণ এখানকার তাপমাত্রা 10 না রেখে নিয়ে আসতে হবে 1। কারণ এসটিপি মানে কি? 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 atm, তাই তো এসটিপি। তাহলে এই আয়তন, এই তোমরা জানো না তাপমাত্রা যত বাড়াবো আয়তন তত বাড়বে। তাহলে আয়তন এখানে বেশি আছে। এই তাপমাত্রা আয়তনের কে আছে? বেশি আছে। আমি যদি এই তাপমাত্রাকে কমিয়ে 0 নিয়ে আসি, তাহলে আয়তন আরো কমে যাবি, আর আয়তন কমে গেলে মূল্য কমে যাবি। বিষয়টা বোঝা গেছে? লাফাই না তো, লাফালে তো আমার দেরি হয়ে যাচ্ছে। তাহলে এবার একটু খেয়াল করো। তাহলে এটা আমি কি ধরলাম বলো? এটা আমি ধরলাম V1 আর এটা ধরলাম T1। আর এখানে তো চাপ তো যদি চেঞ্জ হতো তাহলে ওটাকে ধরতাম P1। যেহেতু চেঞ্জ হচ্ছে না তাহলে তো করবো না। তাহলে এটা কি? স্টেট 1। গ্যাস কিরকম আছে? স্টেট কি বাবা? 1, অবস্থা 1। এই গ্যাসকে তাপমাত্রা আমি নিয়ে যেতে চাই কততে? 0 ডিগ্রি সেলসিয়াসে। তখন আমি আয়তনটা দেখতে চাই। তার এখানে ভেরিয়েবল তাপমাত্রা এবং আয়তন। তাহলে এটা কি? স্টেট, বলো স্টেট, বলো এটা কি? স্টেট 2। এটা হচ্ছে স্টেট 2, স্টেট এসটিএটি, স্টেট 2। যাই হোক, আমাদের লেখার সময় নাই। স্টেট 2। এবার বলো তো দেখি, বয়লার চার্জের সূত্র থেকে তুমি জানো না? ভি সমানুপাতিক টি। তাহলে ভি সমান কেটি। তাহলে ভি বাই টি সমান কি লিখতে পারো? ভি বাই টি সমান কি লিখতে পারো? কে। তাহলে এখানে লিখতে পারো V1 T1 সমান V2 T2। ছোটবেলায় তো পড়ছো, তা কি পড়নি? পড়ছি স্যার, পড়ছি স্যার, পড়ছি স্যার। তাহলে একে তুলে নিলাম, তুলে নিলে আমরা এখন বসাচ্ছি। দেখো খেয়াল করো, V1 বাই T1, V2 বাই T2, V2 বাই T2। এইটা তাহলে ওটা হচ্ছে T1। আচ্ছা, ভুল করে ফেলছি, এটাই ওই যে T1 ওটি T2 ধরছিলাম। তাহলে V2 সমান কত হবে? V1 T2 বাই T1। তাহলে V1 আয়তন এটা 22.4 আর T2 হচ্ছে আমার এটা 273 ডিভাইডেড বাই T1 হচ্ছে আমাদের 283। 21.66 লিটার। তাহলে কি 22.4 লিটার হলো? হলো। তাহলে আমরা কি জানি? খেয়াল করো, আমরা কি জানি?
22.4 লিটার এসটিপিতে, এত সমান কত 1, এর মধ্যে ছিল কত 21.66 লিটার, এত লিটার সমান কত 21.66 ভাগ 22.4, 0.99 নাকি 0.96 এত মোল। এই যে এখন আমি তোমাকে সামারিটা নিই, যদি এটি এই তাপমাত্রা যদি 10 নয় 0 হতো, তাহলে এখানে যদি 22.4 লিটার থাকতো, তাহলে ওটাই বলতে আমি 1 মোল। তার মানে কি, যদি আমার অন্য কন্ডিশনে থাকে তাহলে আমার এসটিপিতে নিতে হবে। দেখো তুমি কথাগুলো বুঝতে পারো কিনা, এখন আমি তোমাকে লিখে দেব, কথাগুলো বুঝতে পারো কিনা একটু দেখো। ওকে, আপনি কি লিখবেন দেখো, দেয়া আয়তন, কোথায় দেওয়া থাকবে রে প্রশ্নে, দেয়া আয়তন ইন লেটার ইন এসটিপি ডিভাইডেড বাই 22.4 লিটার ইন এসটিপি। দাও তুমি বোঝো কিনা স্যার, আয়তন যদি আমার লিটারে না দেওয়া থাকে স্যার, কিছু কন্ডিশন আছে এখানে, আবার লেখে কিছু কন্ডিশন। আয়তন যদি স্যার লিটারে না দেওয়া থাকে স্যার, যদি মিটার কিউবে স্যার তাহলে মিটার কিউবে থাকলে সেকে লিটার বানিয়ে নিবা। স্যার আয়তন যদি এসটিপিতে না দেওয়া থাকে স্যার, তাহলে এসটিপিতে নিয়ে আসবা। কোন সূত্রে নিয়ে আসবো স্যার, V1 T1 V2 T2 অথবা P1 V1 T1 P2 V2 T2, যেখানে চাপ দেখতে হবে চাপ এবং আয়তনের মধ্যে কোনটা ভেরিয়েবল। যদি তিনটাই ভেরিয়েবল হয় তাহলে তিনটাকে চেঞ্জ করতে হবে। তোমাদের কনফিডেন্স দেখে, তোমাদের চোখ মুখে তাকানোর দেখে আমি কনফিডেন্স পাচ্ছি না, একদম কনফিডেন্স পাচ্ছি না, কোনো কনফিডেন্স পাচ্ছি না। তো দেখি তোমরা মুখে মুখে করে গেল পারো কিনা। এটা আমার 20 লিটার আছে, তাপমাত্রা 30 ডিগ্রি, একটু সুন্দর দেই 27 ডিগ্রি সেলসিয়াস, আর চাপ আমি দিলাম 2 ATM। দেখি বলো তো এখানে কয় মোল গ্যাস আছে, কনফিডেন্স পাচ্ছি না তো তোমাদের দেখে, কয় মোল গ্যাস আছে একবার করে ফেলো। এ বাবু এখানকার কন্ডিশন কত নিয়ে আসা লাগবে রে বাবু, কোন স্টেটে আছে, স্টেট 1 এ আছে, স্টেট 2 তে আমি নিয়ে আসবো এবং এখানকার কত কন্ডিশন স্থাপন করব। 27 না করে কত করবেন, শুনি না রে, 27 না করে কত করবেন, এই তুমি বলো তো কি লেখো, তুমি কি লেখো বলো তো, দেখি বলো এই লেখাগুলো ধর্ম। এই তাপমাত্রা কমে যদি 0 জানি আয়তন বাড়বি না কমবি, কও কও জোরে কও, না পারলে দিতাম। এই আয়তন যদি 2 না হয়, যদি তাহলে তাপমাত্রা 27 থেকে যদি আমি 0 যাই, তাহলে এই আয়তন কমে যাবে। গুড। আমি যদি চাপ 2 ATM থেকে যদি আমি আরো কমাই, এই চাপ কমে গেলে আয়তন বাড়বি না কমবি, আর পরে বাড়ছে না। চাপ যদি 2 ATM না করে যদি এখানে 1 ATM করি, তাহলে আয়তন কমে, সরি চাপ কমে গেলে আয়তন, তাহলে কি করলো আয়তন কমালো, আর কি করলো আসে আয়তন, এই করে একটা মিলমিশ একটা আয়তন, নতুন একটা আয়তন আসবে কততে, 0 ডিগ্রি সেলসিয়াসে এবং 1 ATM এ নতুন যে আয়তনটা আসবে ওটা দেখা রাখবি। তারপর আমাকে কনভার্ট করে যে 22.4 লিটার সমান 1 মোল, অততে কত মোল, বুঝাতে পারছি? তাহলে এটা কেমনে হবে, এটা কি V1, এটা কি T1, এটা কি P1, সাবাস সাবাস সাবাস, তাহলে এটা কি P1, এটা হলো P1। স্টেট 2 কি হতে হয়, এসটিপি, স্টেট 2 কি এসটিপি, এসটিপি টি কত 0 ডিগ্রি সেলসিয়াস, পি কত 1 ATM, ভি এটা 2, এটা 2, তাহলে V2 কত এটা দেখতে চাই, আর এটাকেই কনভার্ট করতে হবে, তাই তো? তাহলে কি জানো, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, তাই তো T2। ওকে, আরে ভাই কখন তোমাদের ছুটি দেওয়ার নেশায় এই অবস্থা হচ্ছে, যাই হোক কিছু করার নাই। হ্যাঁ দেখো তাহলে বাবা কত হচ্ছে, P1 ছোট করি V1 বাই T1 P2 V2 বাই T2, তার মানে চাই যে V2, তাহলে V2 সমান কত হবে V2, তাহলে লালা P1 V1 T2 ডিভাইডেড বাই T1 P2, এই যে নিচে হয়ে যাবি। হ্যাঁ P1 কত, P1 2 ইন্টু V1 20 ইন্টু লালা T2 273 ডিভাইডেড বাই T1 300 ইন্টু P2 1, কত রে বাবা, হ্যাঁ বাহ মিলমিশ করে হলো 36.4 লিটার।
তাহলে তুমি কি জানো 22.4 লিটার মানে 1 মোল, 22.4 লিটার মানে 1 মোল, তাই তো? 22.4 লিটার মানে 1 মোল। তুমি কি জানো 22.4 লিটার সমান সমান 1 মোল? তাহলে 36.4 লিটার সমান কত হবে? তাহলে এটাকে 22.4 লিটার ভাগ কত হয় বাবা? 36.4 ডিভাইড বাই 22.4 কত হয় বাবা? ওরে তো লেখা আছে দেওয়া আয়তন ইন এসটিপি, না থাকলে বানায় নাও। তাকে কাদের কিতে ভাগ দেবো? 22.4 লিটারতে ভাগ দেব। তাপমাত্রা, তাপমাত্রা জাস্ট টেম্পারেচারে কিছুই না। টেম্পারেচার এবং হিট এই অধ্যায় আমার হট টপিকস। হিট কি, টেম্পারেচার কি, হিট কোথা থেকে আসে? অনুর গতিশক্তি থেকে আসে। যে এই গতিশক্তি কি করে, কিভাবে মানে তাপমাত্রা প্রকাশ করে, এটা যে তোমার পুরা এই টপিকসটাই আমার এদের উপর দেয়। তাই এখানে হালকার মধ্যে খালি একটু পার হয়ে যাবো, যে তাপমাত্রার মধ্যে রাখছিল। তাহলে একটা সমীকরণ এখান থেকে পার হয়ে যাবো। সি ডিভাইড বাই 5 সেলসিয়াসের কে মাইনাস 273 ডিভাইড বাই 5 এফ মাইনাস 32 ডিভাইড বাই 9। আমি একটুকু দেখাতো না, এনতে রোমার স্কেল আসবে, র্যাঙ্কিন স্কেল আসবে, এগুলো আমাদের সিলেবাস আছে, আরগুলো নাই। আরেকটা বানাবো তোমার স্কেল। তাহলে স্কেল কটা বিয়ে রাখো? সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রোমার, র্যাঙ্কিন, তোমার 6টা, 8 হচ্ছে ত্রুটিপূর্ণ। কটা হলো? 60টা স্কেল এখানে নিব, তখন তাপমাত্রা বুঝাবো। বুঝা আসছে বাবা? শুধু একটুকু তুমি তুলে এর দেখান্ত হয়ে যাও, দেখান্ত হয়ে যাও, একটু তোলো। আমি জানি তোমারও যে ইয়ে আছে, কি পড়া যেমন তেমন তোমারও যে ধৈর্য শক্তি আছে, সে তুমি হারাই ফেলতেছো। তাড়াতাড়ি করো, খালি একটুকুতে তাপমাত্রা শেষ। শেষ বাবা, এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা বারবার লেখাচ্ছি। ওই সে সময় তো লেখামই, এ বারবার লেখাচ্ছি। আর এখানে সে সময় কি লিখবো জানো? সি মাইনাস 0 ডিভাইড বাই 100 মাইনাস 0, ওটি লাগবো কে মাইনাস 273 ডিভাইড বাই 373 মাইনাস 273, ওটি লাগবো এফ মাইনাস 32 ডিভাইড বাই 212 মাইনাস 32। এরপরে আরও লাগবো রোমার স্কেল, তারপরে লাগবো র্যাঙ্কিন স্কেল, তারপরে আমার স্কেল বা তোমার স্কেল, তারপরে ত্রুটিপূর্ণ স্কেল, যাই হোক স্কেপ। এবার থাকলো কি বাবা? ঘনত্ব। এই যে 5 মিনিটে লেকচার শেষ হয়ে যাবে, 2 মিনিট লাগবে। ঘনত্ব, ডেনসিটি, ডেনসিটি। এবার তো তুমি লিখতে থাকতে পারবা, টেনশন নাই। এবার তো তুমি লিখতে থাকতে পারবা, কোনো চিন্তা নাই। ডেনসিটি, ডেনসিটি, ডেনসিটি বাবা, ডেনসিটি 2 রকম ডেনসিটি আছে। গ্যাসের, 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 অন্য কারণ না। গ্যাসের, গ্যাসের ডেনসিটি 2 রকম। একটা হচ্ছে পরম ঘনত্ব, পরম ঘনত্ব, পরম ঘনত্ব। আর হচ্ছে একটা হচ্ছে পরম ঘনত্ব, আর একটা হচ্ছে বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব, এটা হচ্ছে পরম ঘনত্ব, আর এটা হচ্ছে বাষ্প ঘনত্ব। স্টপ রাইটিং। কত এত তাড়াহুড়ো ক্লাস নেওয়া যায়? হ্যাঁ, পরম ঘনত্ব। দেখো একটু জোরে ক্লাস নিলে তো তুমিও বুঝবা কম, আমিও বুঝবো কম। পিভি ইকুয়াল এন আর টি, জানো তো সবাই? আচ্ছা, পিভি সমান সমান এন মানে দেয়া ভর ডিভাইড বাই আণবিক ভর। একটু আগে আলোচনা করে আসলাম। আর টি, এই আণবিক ভরটার উপরে তোলো, পিটার নিচে দাও। তাহলে কত হবে? পি এম বাই এম বাই ভি আর টি। ভরকে আয়তনতে ভাগ দিলে ঘনত্ব পাওয়া যায়। তাহলে এটাকে আমি লিখবো পি এম সমান সমান ডি আর টি। অতএব পরম ঘনত্ব ডি সমান সমান পি এম, গ্যাসের চাপ, এটা হচ্ছে গ্যাসের আণবিক ভর, ডিভাইডেড বাই গ্যাসের মোলার গ্যাস ধ্রুবক ইন্টু টি। কথা আছে? যদি এটা এই প্রেসার যদি এসআই বসাও, এই আণবিক ভর যদি এসআই বসাও, মানে 28 গ্রাম না বসায় 28 ইন্টু 10 মাইনাস 3 কেজি বসালা, আর এটা যদি এসআই বসাও, আর পরম তাপমাত্রা সব ক্ষেত্রে একই বসানো লাগতেছে, তাহলে এর একক আসবে কি জানো? এর একক আসবে কেজি পার মিটার কিউব। বাট যদি এখানে চাপের জায়গাতে যদি এটিএম বসাও, এটি যদি গ্রাম বসাও, এটি যদি লিটার এটিএম চাপ, লিটার এটিএম গ্যাস ধ্রুবক বসাও, আর এর পরম তাপমাত্রা যদি বসাও, তাহলে এদের আয়তন আসবে আমার বাবা গ্রাম পার লিটার। কি পার লিটার? গ্রাম পার লিটার ঘনত্বের একক আসবে। বুঝে আসছে? আচ্ছা, ডি মানে কি?
তোমাদের মন খারাপ থাকলে মানিয়ে নিতে পারি না। পি, তাই না? কেজিতেই দেখি আগে। পি প্যাসকেল, প্যাসকেল মানে নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু এম আণবিক ভর। যদি বলো আণবিক ভরের কোনো একক নাই তা ব্ল্যাঙ্ক রাখো। আণবিক ভর তো 32, আণবিক ভর তো তুলনা কিন্তু একটা জিনিস, একক নিলাম না। ডিভাইডেড বাই বাবা আর কিসে বলছি আমি এসে, তাহলে জুল, জুল পার মোল। হ্যাঁ হ্যাঁ, যারা ভালো অন্তত আছো, জুল মানে নিউটন ইন্টু মিটার পার মোল, তাই তো? মোল মানে কি? মোল মানে আণবিক ভরকে গ্রাম, ওই যে ভরকে গ্রামে প্রকাশ করা। দেওয়া ভর ডেট বাই আণবিক ভর, দেওয়া ভর ডেট বাই, তাহলে দেওয়া ভরকে আমি লিখলাম কেজি, আর আণবিক ভরের তো ব্ল্যাঙ্ক, তুমি তো বললা ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক বানা, তাই তো? পার কি থাকলো, তাই তো না? আর আমি দিলাম না না না, এখন মোল, দাঁড়ো 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 দাঁড়ো, দেখেছি 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 দেখেছি, ঝামেলা করা যাবে না, দাঁড়াও ঝামেলা করা যাবে না। জুল পার মোল, মোল না, জুল পার মোল, দেওয়া ভর ডেট বাই আণবিক ভর পার কেলভিন, ঠিকই তো আছে, ঠিকই তো আছে এটা। তাহলে টি একক কি? কেলভিন। এ ভাই জুল পার মোল পার কেলভিন, এটা তো জুল পার মোল পার কেলভিন তো আর এর, তাহলে এইকে কি হয়ে গেল? জাস্ট তোমাকে একটু কনফিডেন্স ধরে দিচ্ছি, এইকে কি হয়ে গেল? কেটে গেল। এ এ নিউটন, নিচে কি থাকলো বাবা? মিটার স্কোয়ার ইন্টু দিলাম, উল্টে দিলাম, ওপরে গেল কেজি, নিচে থাকলো নিউটন ইন্টু মিটার, 1 নিউটন 1 নিউটন কাটা, ওই যে দেখো ওপরে কেজি পাওয়া যায়, নিচে দেখো কি পাওয়া যায়, দেখছো নিচে? খেয়াল করে দেখছো বাবা কি পাওয়া যায়, দেখছো নিচে? হ্যাঁ, নিচে পাওয়া যায় মিটার কিউব। এটাই তো তখন তোমাকে বললাম, তুমি যদি সেমভাবে এখানে যদি ওই যে এসআই লিটার বাই সব বসাও, তাহলে এখানে দেখবা এককটা যেটা দাঁড়াবি সে হচ্ছে গ্রাম পার লিটার আসবে। ওটুকুতে কনফিডেন্স ধরে দিলাম। আর এ পাশে কি থাকলো বাবা? বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব কি? হ্যাঁ, তোমরা ছোটবেলায় পড়ছো সম্ভবত বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব ডি সমান যে কোনো গ্যাসের আণবিক ভরকে না হাইড্রোজেনের আণবিক ভর দিয়ে ভাগ দিতে হয়। এটা জানো না? অর্ধেক অর্ধেক করো কেন? হাইড্রোজেন আণবিক করো 2, তাহলে যে কোনো গ্যাসের আণবিক ভরকে এটা তুলনা করতে একটা জিনিস, কিন্তু এর কিন্তু কোনো ইউনিট নাই বাবা বাষ্প ঘনত্বের, এ তুলনা করা কিন্তু। তাহলে যে কোনো গ্যাসের আণবিক ভরকে হাইড্রোজেন আণবিক ভর দিয়ে ভাগ দিলে বাষ্প ঘনত্ব পাওয়া যায়। তাহলে ডিভাইড বাই কত হলো? 2। এখানে তুমি কি লিখবা? এম সমান 2D। এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ চলে আসে, আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, বাষ্প ঘনত্বের দ্বিগুণ,